তো ঠিক আছে, দেখেন। আচ্ছা, সব কিছু তো ক্লিয়ার আছে তাই না? যে কোনো একজন একটু বলবেন প্লিজ। ইজ এভরিথিং ক্লিয়ার? Yes, everything is clear. ওকে, থ্যাংক ইউ আয়েশা ইসলাম। আচ্ছা, তো দেখেন, আজকে আমাদের সেকেন্ড পার্ট, এই পার্টটার যে টাইটেল সেটা কি দেওয়া আছে, এ গেম অফ চেস, অর্থাৎ দাবা খেলা সোজা কথা। তো এই যে টাইটেলটা, হ্যাঁ, এই টাইটেলটা আসলে টিএস ইলিয়ট কেন দিলেন এই পার্টের? তার আগে আমাদের জানতে হবে, এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের এটা জানতে হবে এই টাইটেলটার আসলে মিনিংটা কি, বা এটার সোর্সটা কি। তো এই যে টাইটেল এ গেম অফ চেস, এটার মিনিংটা হচ্ছে দাবা খেলা। এখন কোন দাবা খেলা, কেমন দাবা খেলা, আসলে দাবা খেলাটা কেন, এটা খুঁজতে গেলে এটার সোর্সে যাওয়া লাগবে। তো এটা হচ্ছে টিএস ইলিয়ট এটা ধার করছেন হচ্ছে থমাস মিডলটনের একটা ট্র্যাজেডি আছে, হ্যাঁ, ওই ট্র্যাজেডিটার নাম হচ্ছে উইমেন বিওর উইমেন, মানে সাবধান মেয়েরা সাবধান, এমন একটা টাইটেল, হ্যাঁ, ওই ট্র্যাজেডিটার। তো ওইখানে যে একটা খলনায়িকা, ওর নাম হচ্ছে লিভিয়া, হ্যাঁ। তো এই লিভিয়া কি করে, আপনার হচ্ছে আহ, ওই একটা মেয়ে যার নাম হচ্ছে বিয়াঙ্কা, তার শাশুড়িকে ওই হলরুমে আপনার হচ্ছে যে দাবা খেলায় ব্যস্ত রাখে, হ্যাঁ। আর এদিকে কি করে, ওই লিভিয়া অর্থাৎ খলনায়িকারই পরিচিত একজন ওই যে বিয়াঙ্কাকে রেপ করে অনেক বাড়িরই অন্য একটা জায়গায়, মানে এদিকে কি করে, ওই লিভিয়া ওই মেয়েটার শাশুড়িকে দাবা খেলায় ব্যস্ত রাখে, সেও চাল দেয়, ওই শাশুড়িও চাল দেয়, মানে কথা ছলে ছলে বলে কৌশলে, মানে দাবা খেলায় ব্যস্ত রাখে। আর ওইদিকে কি করে, তার ছেলের বউকে আরেকজন কি করে, মানে ধর্ষণটা করে। তো এই টাইটেলটা আসলে এইখান থেকেই মূলত এই থমাস মিডলটনের এই যে ট্র্যাজেডি উইমেন বিয়ার উইমেন, এখান থেকেই মূলত এই টাইটেলটা নেওয়া, এই গেম অফ চেস। এখন এই টাইটেলটাই কেন, মানে কেন নিলেন টিএস ইলিয়ট, সোর্স তো আমরা বুঝতে পারলাম যে ওখান থেকে নিছে। এখন এই টাইটেলটা কেন নিল, আসলে বর্তমান সময়ের সাথে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, হ্যাঁ, মানুষের জীবনটা এই গেম অফ চেস হয়ে গেছে, মানে একটা দাবা খেলা এরকম, এর সাথে এরকম হয়ে গেছে। দাবা খেলা কি হয়, চাতুরতার পরিপূর্ণ, এখানে কোনো ইমোশনের কোনো কিন্তু জায়গা নাই দাবা খেলায়। তো মানে এখানে ইমোশন নাই, জাস্ট চতুরতা আছে, ঠান্ডা মাথায় খেলে। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষের জীবন থেকে ইমোশন উঠে গেছে, ভালোবাসা, প্রেম প্রীতি, মানে এক কথা রিলেশনশিপ, এগুলো সব কিছু উঠে গেছে। তো উঠে গিয়ে কি হয়েছে, মানুষ মানে চতুরতার সাথে পদক্ষেপ স্টেপ গ্রহণ করতেছে। আর এইখানে ওই যে ওখানে যে ধর্ষণটা হয়েছে না, এইখানেও ওই একই কাজ হচ্ছে, যে মানে হাজবেন্ড এবং ওয়াইফের রিলেশনশিপে এই সম্পূর্ণ পার্টটা এই গেম অফ চেসে, হ্যাঁ, এখানে দুইটা কাপলের মানে জীবন দেখানো হয়েছে, একটা উচ্চবিত্ত আর একটা হচ্ছে নিম্নবিত্ত। টিএস ইলিয়ট দেখাচ্ছে যে প্রত্যেকের জীবনটা একই রকম, তারা অনবরত ওই দেখা যাচ্ছে যে হাজবেন্ডের হাতে, মানে এটা হচ্ছে এই থিওরিটা অবশ্য বর্তমান সময়ে এটার উপর সিনেমা অনেক বের হচ্ছে, মানে মার্শিয়াল রেপ যাকে বলা হয়, মানে মানে ম্যারিড লাইফের পরে যেটা ইচ্ছা অনিচ্ছা পূর্বক আর কি, যে জিনিসটা। তো ওই সময় হয়েছিল কি, মানে টিএস ইলিয়টের সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, যে মেয়েরা তাদের যে একটা অবস্থা, মানে ফিজিক্যাল কন্ডিশন, মানে তারা হাজবেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করতেছিল, যে হাজবেন্ডের বা ওই সেই ওয়াইফের এতে কোনো মানে যে ফিজিক্যাল যে অ্যাট্রাকশন, ইমোশন, ডিজায়ার, এই জিনিসটা নাই, এমনিতেই ওটা একটা দায়িত্ব কোনো রকম, জাস্ট লাগবে তাই করে নিচ্ছে, এরকম এরকম হয়ে গেছিল। তো যার কারণে মূলত এই টাইটেলটা নেওয়া। তো সম্পূর্ণ আবার এখানে কি করা হয়, দাবা খেলা কি করা হয় দেখেন, রাজাকে বাঁচানোর জন্য একই চাল, যারা দাবা খেলা বোঝেন তারা কিন্তু এটা জানেন যে মাঝে মধ্যে কি হয়, যখন গুটি অন্যান্য গুটিগুলো ফুরিয়ে যায়, ঘোড়া, হাতি বা মিনিস্টার এগুলো যখন ফুরিয়ে যায়, তখন বোড়ে থাকে, তো সৈন্য অর্থাৎ সৈন্য যাকে বলে, তো এই কিছু কিছু শেষের দিকে গিয়ে একই চাল বারবার দেয়, হ্যাঁ। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখেন অনেক তো মারা গেছে, তখন কি করতেছে মানুষ, ঘুরে ফিরে ওই একই কাজ করতেছে, একই রকম, একই, মানে তার পরিবর্তন চায় না, মানে উদ্দেশ্যহীন ভাবে স্পিরিচুয়ালিটি হারায় ফেলছে যেহেতু, তারা ওই একই রকম ভাবে ঘুরে ফিরে একই কাজ একই ইয়েতে কর্মব্যস্ত, হ্যাঁ। অর্থাৎ
রাজাকে বাঁচাচ্ছে, মানে কি নিজেকে বাঁচিয়ে চলতেছে, নিজের মতো করে চলতেছে এরকম। তো গেম অফ চেস এই টাইটেলটায়, অর্থাৎ এই সম্পূর্ণ যে আপনার পার্ট, এখানে কি আলোচনা করা হয়েছে, এখানে মূলত দুইটা কাপলের জীবন আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে শুরুতেই আমরা একটু রিচ অ্যারিস্টোক্রেটিক কাপল দেখব, তাদের দেখা যাচ্ছে যে ইমোশন, তাদের মানে তাদের লাইফে ইমোশন নাই। মানে কি করবে, একটা দিন হচ্ছে একঘেয়ে দিন, মানে হাজবেন্ডেরও কোনো আবেগ নাই, ওয়াইফেরও ওরকম ইয়ে নাই, তাদের হয়তো মানে অনেক বেশি তারা রিচ, তারা অনেক বেশি সমৃদ্ধ, অনেক ধনী, কিন্তু তাদের মধ্যে কি নাই, স্বামী স্ত্রীর যে ইমোশন, এই জিনিসটা তাদের মধ্যে নাই, তারা এই কোনো থেকে ডিটাচড। ওয়াইফ কি বলে হাজবেন্ড বোঝে না, হাজবেন্ড কি বলে বা কি চায় এটা ওয়াইফ বোঝে না। অর্থাৎ তারা ফিজিক্যালি খুব কাছাকাছি, বাট ইমোশনালি স্পিরিচুয়ালি তারা অনেক দূরে, অনেক দূরবর্তী, ডিটাচড। এটা আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় পার্টটাতে আলোচনা করা হয়েছে একটা পোর কাপল। তো ওখানে দেখানো হয়েছে যে একটা পোর কাপল, তারা তাদের হচ্ছে একটা অবস্থা যে ওখানে কি হয় যে মেয়েটা হচ্ছে একটা বাচ্চা উৎপাদনের মেশিন। তার 5টা বাচ্চা, লিল নামের একটা মেয়ে, তার 5টা বাচ্চা হয়েছে, এবং সে যাতে আরো বাচ্চা না হয় এই জন্য সে গর্ভপাত করানোর জন্য যে পিল পিল খায়। খেয়ে খেয়ে তার মাত্র 31 বছর বয়স, তার শরীরটা শেষ হয়ে গেছে। এবং তার বান্ধবী তাকে বোঝাচ্ছে যে তুমি এই যে তোমার চোয়ালে সব দাঁত পড়ে গেছে, তোমার শরীর ক্ষীণ, তোমার হাজবেন্ড অ্যালবার্ট সে তো তোমাকে পছন্দ করবে না, তুমি কি করো, তুমি একটু সাজুগুজু করো, নিজেকে একটু পরিপাটি করো, তবেই তো সে তোমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে যাবে, তাছাড়া তো সে কি করবে, প্রস্টিটিউটদের কাছে চলে যাবে, বাইরে চলে যাবে, মানে এইভাবে বোঝাচ্ছে। অর্থাৎ এই সম্পূর্ণ পার্ট জুড়ে আলোচনা করা হয়েছে মূলত হিউম্যান রিলেশনশিপ, মানুষের সম্পর্ক, বিশেষ করে কাপল কনজুগাল লাইফের, এটা ভেঙে গিয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, যেটা কিনা খুব সুন্দর করে টি.এস. ইলিয়ট উপস্থাপন করছে। তো এতক্ষণ যা বললাম সবকিছু কি ক্লিয়ার? তাহলে আমরা লাইন বাই লাইনে আলোচনায় চলে যাব। আয়শা ইসলাম, ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা তাহলে এটা লাইন বাই লাইন আলোচনা করি, দেখা যাক এর মধ্যে কি আছে, কি বলতেছে। তো দেখেন, শুরুতে কি বলতেছে, দ্য চেয়ার শি স্যাট ইন লাইক এ বার্নিশড থ্রোন। তো এখানে হচ্ছে রিচ কাপল যারা, তাদের মধ্যে আর কি কথাবার্তা হচ্ছে। তো যে চেয়ারে সে বসেছিল আর কি, সেটা কি একটা বার্নিশড থ্রোন, মানে কি একটা পলিশ করা একটা সিংহাসনের মতো। এখানে মূলত কার সিংহাসনের কথা, মানে একটা ক্লিওপেট্রা সিংহাসনের সাথে তুলনা করা হয়েছে আর কি, সে যেখানে বসতো ওইটায়। এটা কারা, ওই যে রিচ কাপলদের। তবে এখানে রিচ কাপলদের মধ্যে থেকে রিচ যে ওয়াইফটা ছিল তার অবস্থা এখানে বর্ণনা করতেছে। হ্যাঁ, যে তার চেয়ারটা, সে যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটা কি একদম রাজ সিংহাসনের মতো পলিশ করা। তো অর্থাৎ এখানে দেখাচ্ছে যে রাজকীয়তা, হ্যাঁ এখানে রাজকীয়তা দেখাবে, কিন্তু ভেতরে কিন্তু অন্তঃসার শূন্য, এদের মধ্যে কিন্তু কিছু নাই। গ্লোড অন দ্য মার্বেল, মার্বেল এটা কি করতেছিল, চকচক করতেছিল। হোয়ার দ্য গ্লাস, যেখানে আয়না, অর্থাৎ আয়নাটা সবকিছু একদম সবকিছু চকচকে। হেল্ড আপ বাই স্ট্যান্ডার্ডস রোড উইথ ফ্রুটেড ভাইন্স, এবং ফল ভরা লতার নকশায় নির্মিত যে স্তম্ভ, সেটা কি এটা ধরেছিল। অর্থাৎ এই যে স্তম্ভ, বিল্ডিং এর কি থাকে, পিলার থাকে, এই পিলার গুলো কি খোদাই করা ছিল, লতা পাতা, ফলমূল, ফল ফুল এগুলো মানে খোদাই করা ছিল তাদের বিল্ডিং এর, আপনার হচ্ছে যে স্তম্ভে। তো বর্তমানে আমাদের দেশেও কিন্তু এরকম অনেক পিলারে, মানে বিল্ডিং এর মধ্যে এটা তৈরি করে নেয়, অনেকে মেঝেতে করে। তো এগুলো কি, এগুলো সবই সিনথেটিক, মানে এগুলো হচ্ছে আপনার সব মানে অরিজিনাল না। এগুলো সবই কি কাল্পনিক, মানে কাল্পনিক না, এগুলো সবই হচ্ছে কৃত্রিম, সোজা কথা কৃত্রিম ওয়ার্ডটা ভালো যায় এর সাথে। এগুলো সবই কৃত্রিম, এগুলো অরিজিনাল সৌন্দর্য না। এরপরে কি বলতেছে, ফ্রম হুইচ এ গোল্ডেন কিউপিডিয়ন পিপড আউট, যেখান থেকে কিনা এই যে সোনালী যে কিউপিড সে উকি দিচ্ছিল। তো কিউপিডটাকে, কিউপিডিয়ন এখানে ওয়ার্ডটা আসছে, আসলে সোনালী কিউপিড উকি দিচ্ছিল। তো কিউপিড হচ্ছে গ্রিক এবং রোমান মিথোলজি অনুযায়ী সে হচ্ছে ভালোবাসার দেবতা, অ্যাফ্রোডাইট এর হচ্ছে পুত্র, অ্যাফ্রোডাইটের ছেলে। তার সাথে কিন্তু সাইকি, লাস্ট গডেস যে, সে হচ্ছে হিউম্যান ছিল, মানুষ ছিল, পরবর্তী সে দেবীর মর্যাদা পায়। তো তাকে কিন্তু ভালোবাসতো এই কিউপিড, সে হচ্ছে ভালোবাসার দেবতা। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে দেখবেন সে ডানাওয়ালা। আপনার মাস্টার্সে যারা পড়ছেন, ট্রয়লাস এবং প্রিসিডি পড়ছেন, ন্যাশনাল থেকে যারা পড়ছেন, তারা এই কিউপিডের সাথে পরিচিত। সে হচ্ছে
এই ডানাওয়ালা আপনার হচ্ছে শিশুর মতো দেখতে, ভালোবাসার দেবতা। হ্যাঁ, তার যে লাভ অ্যারো, ওই যে বিভিন্ন ফেসবুকে যেসব ইমোজি আছে না, দেখবেন একটা লাভের মধ্যে অ্যারো মারা, এটা হচ্ছে কিউপিডের অ্যারো। সে যখন কাউকে কারো প্রতি দুর্বল করতে চায়, তার হৃদয়ে তার তীরটা ছুড়ে দেয়, তখন সেই ব্যক্তি তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যায়। তো কিউপিড কি করতো, এবার মানে এখানে আসে কি, যে ফ্রম হুইচ এ গোল্ডেন কিউপিড পিট আউট, যে যেখান থেকে এই যে সোনালী কিউপিড সে উকি দিচ্ছিল, মানে কি মানে কিউপিড কি ভালোবাসা দেবতা, মানে ভালোবাসা নাই, সে জাস্ট উকি দিচ্ছিল, ভালোবাসা ওরকম নাই, দূরত্ব, মানে উকি দেওয়া মানে কি, ওটা আগ্রহ নাই, মানে কি ওই ঘরে ভালোবাসা নাই, এই রিচ কাপলদের ঘরে ভালোবাসা নাই, সবকিছুই কি কৃত্রিম। আর কৃত্রিম কোনো কিছু কি মানে ভালোবাসা থাকে বা সৌন্দর্য কি থাকে অরিজিনাল? থাকে না, সবকিছু সিনথেটিক। অ্যানাদার হিড হিজ আইস বিহাইন্ড হিজ উইং। তো আবার কি বলতেছে, যে আরেক কিউপিড কি করতেছে, তার ডানার আড়ালে চোখ মানে একদম লুকিয়ে ছিল, মানে কি, যে কিউপিড অরিজিনাল এখানে সোজা কথাই ঘরে ভালোবাসাই নাই। ডানার আড়ালে চোখ লুকিয়ে রাখতেছে, মানে কি, যে এই ঘরে ভালোবাসাই নাই, এই দুই কাপলের মধ্যে, এই সরি দুই কাপল বলতেছি, এই কাপলের মধ্যে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কোনো ভালোবাসাই নাই, যার কারণে সবকিছু কি ভালোবাসা সবকিছু মুখ ঘুরিয়ে নিচ্ছে বা লুকিয়ে থাকতেছে, এমন অবস্থায় তৈরি হচ্ছে। এরপরে কি বলতেছে দেখেন, doubled the flames of seven bronzed candelabra। তো এখানে কি বলতেছে, যে 7 শাখা বিশিষ্ট যে প্রদীপ, এগুলো কি দ্বিগুণ প্রতিফলিত করতেছিল। হ্যাঁ, অর্থাৎ ঘরের যে উজ্জ্বলতা, এটা একদম চকমক অবস্থা, একদম আলোকিত অবস্থা, সবকিছুই ভালো, সবকিছুতে অ্যারিস্টোক্রেসির যে ছোঁয়া এটা আছে, কিন্তু কি নাই, ভালোবাসাটা মূলত নাই, ইমোশনাল যে অ্যাটাচমেন্ট সেই জিনিসটা নাই। রিফ্লেক্টিং লাইট আপন দ্য টেবিল অ্যাস, এটা কি করতেছে, যে টেবিলের উপরে আলো প্রতিফলিত করতেছিল, অ্যাস যেন দ্য গ্লিটার অফ হার জুয়েলস রোজ টু মিট ইট, যাতে করে এটা কি তার যে গয়নার যে ঝলক সেটা আর মানে আলোর সঙ্গে মিলিত হচ্ছিল। অর্থাৎ ওই মেয়েটা যেই মানে ছিল এখানে অনেক রিচ, তার যে গয়নাগুলো ছিল আলোতে প্রতিফলিত করতেছিল, মানে এক সবকিছু অ্যারিস্টোক্রেটিক। দেয়ালে আপনার হচ্ছে সে চেয়ারটা উন্নত, মেঝেটা উন্নত, তারপর আয়নাটা উন্নত, তারপরে হচ্ছে দেয়ালের যে স্তম্ভ সেখানে লতা পাতার ইয়ে ছিল, মানে কৃত্রিম ওই ইয়েগুলো ছিল, সেগুলো উন্নত, মোজাইক করা ছিল সেগুলো উন্নত, তারপর ঘরে লাইটটা সবই আছে। তারপরে হচ্ছে আপনার যে জুয়েলস যে পড়েছিল এখানে লাইট রিফ্লেক্ট করতেছে, এটা আরো বেশি সুন্দর লাগতেছে, এক কথা সবকিছু অ্যারিস্টোক্রেটিক। আচ্ছা, ফ্রম স্যাটিন কেসেস poured in rich প্রফিউশন। তো এর মিনিংটা কি আসলে, স্যাটিন মানে কি, তো এখানে বলতেছে যে স্যাটিনের যে বাক্স, এই বক্স থেকে প্রাচুর্য কি পড়তেছিল, এটা চারদিকে ছড়িয়ে পড়তেছিল। তো স্যাটিন এটা হচ্ছে এক ধরনের মানে নরম কাপড়, নরম এবং খুবই দামি একটা কাপড়। হ্যাঁ, ইউরোপে এটা ব্যবহার করতো। তো এটা মানে অনেক বেশি তীব্র যে ভোগবিলাস, এটা আসলে প্রতীক। হ্যাঁ, তো এই যে বাক্স থেকে, হ্যাঁ, এই যে বাক্স থেকে কি করতেছিল, প্রচুর পরিমাণে যে গয়না এটা উপচে পড়তেছিল। হ্যাঁ, যে রিচ প্রফিউশন যাকে বলতেছে, কবি এটা দিয়ে বোঝাইতে চাইছেন যে এই নারীর জীবনে টাকা পয়সা বা যাবতীয় মানে জাগতিক ভোগ বিলাসী জিনিসের কোনো কমতি নাই, সবকিছু প্রাচুর্য একদম পরিপূর্ণ, কিন্তু মনের স্পিরিচুয়াল যে শান্তি তৃপ্তি এই জিনিসটা মূলত নাই, কারণ হাজবেন্ড ওয়াইফ এখানের থেকে ইমোশনালি ডিটাচড, দূরবর্তীতে আছে এরা, দূরে। আচ্ছা, in vials of ivory and colored glass, যে কি বলতেছে আইভরি মানে কি, ওই যে হার্ট অফ ডার্কনেস আপনারা যারা পড়ছেন, সেখানে আইভরির ইয়ে আছে জোসেফ কনরাডের, যে আইভরি হচ্ছে হাতির দাঁতের, হচ্ছে হাতির দাঁত আর কি, ওইটা দিয়ে আপনার হচ্ছে যে ইয়ে জুয়েলারি তৈরি করে বা অন্যান্য অনেক দামি দামি জিনিস তৈরি হয়। তো ইন ভায়ালস অফ আইভরি অ্যান্ড কালার্ড গ্লাস, যে যে হাতির দাঁত এবং রঙিন কাচের এই যে শিশিতে, অর্থাৎ ঘরে যে কাচের যে শিশি ছিল সেগুলো ছিল অনেক বেশি দুর্লভ, অনেক বেশি দামি। আনস্টপার্ড লার্কস হার স্ট্রেঞ্জ সিনথেটিক পারফিউমস। তো এখানে কি করতেছে, যে ওই যে খোলা আনস্টপার্ড মানে অবস্থায়, খোলা অবস্থায় লুকিয়ে ছিল কি কৃত্রিম সুগন্ধি, অর্থাৎ এই যে বোতলে কি ছিল, একদম কৃত্রিম সুগন্ধি, মানে সুগন্ধিটা মূলত আমরা কোথায় থেকে পাই, ফুল থেকে পাই, ফুলের সুগন্ধি না, এখানে সিনথেটিক উপায় কেমিক্যাল দিয়ে তৈরি করা সুগন্ধি তাদের ঘরটা একদম মহিমান্বিত করে তুলতেছিল, সুগন্ধি ভরিয়ে তুলতেছিল, যেগুলো কিনা ল্যাবরেটরিতে তৈরি করা, এগুলোর অরিজিনাল সেন্ট কিন্তু না।
তো এরপর কি বলতেছে দেখেন যে unjoined forward or liquid troubled confused, যে এই যে এখানের যে মলম গুঁড়া বা যে তরল মানে সবকিছু যে অস্থির একটা বিভ্রান্তের যে একটা অবস্থা, হুম, অর্থাৎ এই যে মিশ্রণ সবকিছু কি একটা মানে এগুলো কি নাই, স্বাভাবিক অবস্থায় নাই, হ্যাঁ, এগুলো একটা মিশ্রণ যখন হয়েছে সবকিছুই মানে এক জায়গায় এটা চলে আসছে, কিন্তু এটার মধ্যে মানে কৃত্রিমতা আছে, এটা আপনার হচ্ছে যে বিলাসিতার প্রতীক, ঠিক আছে, কিন্তু এটা ন্যাচারাল না। তো and drawn the sense in orders stirred by the air, এবং আর এই যে সুগন্ধ এটা ইন্দ্রিয়কে কি করে দিচ্ছিল, একদম ডুবিয়ে দিচ্ছিল, বাতাসে নড়ে উঠে। অর্থাৎ আমার যখন এই ঘরের ভেতরে সুগন্ধি বা পারফিউমের তীব্রতা এটা এতটাই বেশি ছিল যেটা মিষ্টি বা আরামদায়ক লাগতেছিল না, বরং এটা দম বন্ধ একটা পরিবেশ তৈরি করতেছিল, এমনটাই বলতেছেন টি.এস. এলিয়ট। যে মানে এই যে ড্রন্ড দ্য সেন্স, এটা অর্থাৎ ইন্দ্রিয়কে যে ডুবিয়ে দেওয়া, এটা বলতে তিনি বোঝাচ্ছেন যে অতিরিক্ত যে কড়া গন্ধ এর কারণে মানুষের যে স্বাভাবিক চিন্তা করা বা অনুভব করার যে ক্ষমতা এটা লোপ পাচ্ছে। মানে অরিজিনাল যে গন্ধ সেটা তো নাই, এটা অতিরিক্ত পারফিউমের গন্ধের কারণে এই অবস্থা হচ্ছে। তো এর মাধ্যমে এলিয়ট এই লাইনে বোঝাতে যাচ্ছেন যে আধুনিক যে উচ্চবিত্ত সমাজ, হুম, এর এই যে অতি বিলাসিতা এবং কৃত্রিম সৌন্দর্য, কৃত্রিম জীবনযাপন, কৃত্রিম ভালো থাকা, হ্যাঁ, এটা আসলে প্রকৃত আনন্দ নয়। হ্যাঁ, এটা আসলে মানুষের স্বাভাবিক জীবনকে গ্রাস করতেছে আস্তে আস্তে এবং মানুষের জীবনটাকে একদম দম বন্ধ করে ফেলতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, দ্য ফ্রেশ এন্ড ফ্রম দ্য উইন্ডো দিস অ্যাসেন্ডেড, এবং জানালা দিয়ে আসা যে সতেজ বাতাস এগুলো কি বাধা পাচ্ছিল, মানে উপরে চলে যাচ্ছিল। মানে বিষয়টা হচ্ছে এমন যে ফ্রেশ বাতাসটা জানালা দিয়ে আসতেছিল ঠিক আছে, কিন্তু এই গন্ধের কারণে ওইটা এই বাতাসের সাথে মিশে আরো বেশি ছড়ায় যাচ্ছিল কৃত্রিম গন্ধটা, অরিজিনাল ফ্রেশ বাতাসটা যার কারণে পাচ্ছে না তারা, বা বাতাসটাকে ফিল করতে পারতেছে না ওইভাবে। তারপরে কি বলতেছে, ইন ফ্যাটেন্ডিং দ্য প্রলং ক্যান্ডেল ফ্লেমস, তো ইন ফ্যাটেন্ডিং অর্থাৎ এই যে দীর্ঘ জ্বলতে থাকা যে মোমবাতি শিখা এটা কি করতেছিল, একদম মোটা এবং আরো ভারী করে তুলতেছিল। অর্থাৎ জানালা দিয়ে যে বাতাসটা আসতেছিল এবং ঘরের ভারী যে সুগন্ধি, এটা যে রাসায়নিক যে বিক্রিয়া, এটা এর মাধ্যমে কি করতেছিল, যে জ্বলন্ত যে মোমবাতি ছিল ঘরের ভিতরে এটাকে কাঁপিয়ে দিচ্ছিল এবং এটা আরো বড় হচ্ছিল। মানে বাতাস খাইলে এটা কি হয়, কেঁপে কেঁপে ওঠে না, এবং এটা মোটা হয়ে আরো উপরের দিকে ওঠে, এমন এমন হচ্ছিল। তো এতে করে কি হচ্ছে, এটি ঘরে এক ধরনের যে ভারী অতিরিক্ত বা অস্বস্তিকর যে পরিবেশ এটা আসলে দেখাচ্ছে। এই যে আলোটা এটা কোনো পবিত্র বা সুন্দর আলো নয়, এই মোমবাতির আলোটা এটা এক ধরনের মানে অত্যাচারী বিলাসিতা, সোজা কথা। মানে বিষয়টা হচ্ছে অন্যকে দেখানোর জন্য বিলাসিতা এমনটা। হ্যাঁ, ঘরের যে পুরো পরিবেশটা এটা এতটাই কৃত্রিম যে মোমের যে আলোটা এটাও স্বাভাবিক না। হ্যাঁ, এটাও কি অতিরিক্ত সাজসজ্জায় একদম পুরোপুরি একদম মানে পূর্ণ ক্লান্ত এমন একটা অবস্থা। তো এরপরে কি বলতেছে, ফ্লাং দেয়ার স্মোক ইনটু ল্যাঙ্কুয়েরিয়া, তো তাদের যে ধোঁয়াটা, তাদের যে ধোঁয়া এটা ছুড়ে দিচ্ছিল কি একদম অলঙ্কৃত, ওই ছাদটাও কিন্তু অলঙ্কৃত, এই অলঙ্কৃত ছাদের দিকে, অর্থাৎ এই যে মোমবাতি যে পড়তেছিল এর যে ধোঁয়াটা একটা তৈরি হয় এই ধোঁয়াটা উপরের দিকে যাচ্ছিল এবং ছাদে গিয়ে অলঙ্কৃত একদম সাজানো সাজসজ্জায় সেই ছাদে গিয়ে এটা পড়তেছিল। আচ্ছা, এরপরে কি বলতেছে, স্টিরিং দ্য প্যাটার্ন অন দ্য কভার সেলিং, এবং কি করতেছে যে কারুকার্যময় যে ছাদ, এই নকশাটাকে কি করতেছিল আরো বেশি আন্দোলিত করতেছিল। অর্থাৎ এই যে নিচ থেকে উঠে যাওয়া যে ধোঁয়া, আর মোমবাতি কাঁপতে থাকা যে আলোর কারণে এই যে ছাদের উপরে যে খোদাই করা যে নকশা, এটা দেখে মনে হচ্ছিল যে এটা নড়াচড়া করতেছে বা কাঁপতেছে। এটা হচ্ছে মানুষের অস্থির জীবনের প্রতীক। যে মানে উপরে কারুকার্য ওগুলো মনে হচ্ছে যে কাঁপতেছে, এই যে মোমবাতি যেভাবে কেঁপে কেঁপে নড়তেছে বা ধোঁয়া কেঁপে কেঁপে উপরে উঠতেছে, ঠিক তেমনি এই যে ওটা যে কাঁপতেছে মনে হচ্ছে মানুষের জীবনটা এমন, মানে এক প্রচুর পাতার পানির মতো, একবার পড়ে গেলে শেষ, তো ওই রকমই মনে হচ্ছে। তো এরপর কি বলতেছে, হিউজ সি উড ফেড উইথ কপার, যে প্রচুর পরিমাণে সি উড মানে কি আপনার হচ্ছে যে সমুদ্রে যে কাঠ, উইথ কপার এটা তামা দিয়ে জ্বালানো হচ্ছে। অর্থাৎ ঘরে একটা ফায়ার সাইড থাকে, হ্যাঁ, আপনার হচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলোতে, তো এই ফায়ার সাইডে দেখা যাচ্ছে কি যে আপনার হচ্ছে যে এই যে ওখানে কি হয় ওরা গরম দেয়, ঘরটাকে গরম করে, হ্যাঁ,
কিন্তু ওরা সাধারণ কাঠ ব্যবহার করা বাদ দিয়ে ওরা কি করতেছে, অ্যারিস্টোক্রেসি দেখানোর জন্য যে এই যে জাহাজে থাকা যে কাঠগুলো থাকে ওই কাঠগুলো ব্যবহার করে। আবার ওই কাঠগুলো যাতে ভালো করে জ্বলে বা একটু অ্যারিস্টোক্রেসি যেন প্রকাশ পায়, এই কারণে তামার যে গুঁড়াগুলো, রাসায়নিক যে গুঁড়া, সেগুলো ছিটায় দিচ্ছে। এতে করে কাঠটা আরো বেশি প্রজ্বলিত হচ্ছে বা দেখতে ভালো লাগতেছে, এমন সৌন্দর্য প্রদর্শনের জন্য এরা কৃত্রিম সবকিছুই গ্রহণ করতেছে, কোনো কিছু বাদ রাখতেছে না। আচ্ছা, এরপরে কি বলতেছে, বার্নড গ্রিন অ্যান্ড অরেঞ্জ ফ্রেমড বাই দ্য কালার্ড স্টোন, যে সবুজ এবং কমলা রঙের হয়ে জ্বলতেছিল রঙিন পাথরের বেষ্টনীতে, এটা আবদ্ধ হয়ে, অর্থাৎ তামার যে রাসায়নিক প্রতিক্রিয়া এগুলোর কারণে এই যে অগ্নিকুণ্ডটা যেটা, এটা স্বাভাবিক লাল বা সোনালী রঙে জ্বলতেছিল না, বরং সবুজ বা কমলা রঙের এটা হয়ে জ্বলতেছিল আর কি। আচ্ছা, এটা হচ্ছে অস্বাভাবিক, এটা বিলাসিতার প্রতীক, সোজা কথা। আচ্ছা, ইন হুইচ দ্য স্যাড লাইট এ কার্ভড ডলফিন সুইম, যেখানে কিনা কি হচ্ছিল, যেখানে যে ইন হুইচ স্যাটেলাইট এ কার্ভ ডলফিন সুইম, যে যার বিষণ্ণ আলোয়, এই যে আপনার হচ্ছে যে স্যাটেলাইট বিষণ্ণ আলোয় খোদাই করা একটা ডলফিন যেন সাঁতার কাটতেছিল এমন মনে হচ্ছিল। অর্থাৎ এই যে অগ্নিকুণ্ডর যে অদ্ভুত ধরনের যে আলো, এই আলো থেকে যে নিস্তেজ আলোটা বের হচ্ছিল, তা গিয়ে যখন এই দেয়ালে খোদাই করা একটা ডলফিন মাছের উপর এটা মূর্তি ছিল, ওটার উপর পড়তেছিল, তখন মনে হচ্ছিল যে এই যে ডলফিন মাছটা একটা পানিতে সাঁতার কাটতেছে এমন। মানে বিষয়টা হচ্ছে, মানে বিলাসিতার সর্বোচ্চ চূড়ায় এরা আছে, কিন্তু শান্তি নাই, এমনই। কিন্তু এদের সবকিছু আছে, কিন্তু ঘরে শান্তি আছে, কিন্তু আধ্যাত্মিকতা, আনন্দ, এটা সবকিছু হারাই গেছে ঘর থেকে। আচ্ছা, এরপর কি বলতেছে, above the antique mental was displayed, তো এই যে above the antique mental was displayed, যে প্রাচীন যে অগ্নিকুণ্ড, এর উপরের অংশে মানে প্রদর্শিত ছিল, কি প্রদর্শিত ছিল, as the a window gave upon the Sylvian scene, যেন একটি জানালা বনভূমির দৃশ্যের দিকে খুলে গেছে। মানে এখানে একটা 3D মতো একটা হচ্ছে আপনার ইয়ে ছিল, মানে ওই কি বলে, একটা সিনারি বাইন্ডিং করা ছিল ওখানে, এবং মনে হচ্ছিল সিনারিটা দেখে যে এটা যেন একটা ফ্রেমে বাধাই করা ছিল, এবং এটা 3Dর মতো অনেকটা, এবং দেখে মনে হচ্ছিল যে একটা বনভূমির দিকে এই দৃশ্যটা চলে গেছে। হ্যাঁ, মানে এত সুন্দরভাবে এটা ছিল, একটা অনেকটা ন্যাচারালের মতো, কিন্তু এটা কৃত্রিম, ন্যাচারাল না। আচ্ছা, তো এরপরে কি বলতেছে, দ্য চেঞ্জ অফ ফিলোমেল বাই দ্য বারবারাস কিং, যে এই যে বর্বর যে রাজা, এর দ্বারা ফিলোমেল এর রূপান্তরের কাহিনী, এটা দ্য চেঞ্জ অফ ফিলোমেল, ফিলোমেলের রূপান্তরের কাহিনী। এখানে একটা গ্রিক মিথোলজিক্যাল একটা টার্ম আছে, ফিলোমেল হচ্ছে ওই একটা ক্যারেক্টার, আর বারবারাস কিং সে হচ্ছে টেরিউস নামের রাজা। তো এই গল্পটা একটু বলি, তাহলে আপনাদের কনসেপশনটা আরো বেশি ক্লিয়ার হবে। তো এই ফিলোমেলের সাথে কি ঘটছিল, দ্য চেঞ্জ অফ ফিলোমেল, ফিলোমেলের কি পরিবর্তন, বাই দ্য বারবারাস কিং, এই বর্বর রাজার দ্বারা, বারবারাস মানে হচ্ছে বর্বর, কিং রাজার দ্বারা হয়েছিল। তো ফিলোমেলটা কি ছিল, এই যে জন কিটসের কবিতা, আপনারা ওড টু নাইটিঙ্গেল কবিতা পড়ছেন, এই ফিলোমেলই এই নাইটিঙ্গেল পাখিতে রূপান্তর নিয়েছিল। হ্যাঁ, নাইটিঙ্গেল পাখি কোথায় থেকে আসছে, এই ফিলোমেল থেকে আসছে। কিভাবে, আচ্ছা কিভাবে সে গল্পটাই বলি। গ্রিক মিথোলজিতে একটা গল্প আছে, যে থেপসের বর্বর রাজা, মানে বিষয়টা হচ্ছে এমন যে থিপসের এই রাজা টেরিউস, টেরিউস, আর সে কি করছে, অ্যাথেন্সের রাজকন্যা, যার নাম ছিল হচ্ছে আপনার প্রকনি, তাকে বিয়ে করে। তো প্রকনিরা দুই বোন ছিল, প্রকনিরা দুই বোন ছিল, ভালো করে বোঝেন। থেপসের রাজার দুই মেয়ে ছিল, থেপসের রাজার সরি অ্যাথেন্সের রাজার দুই মেয়ে ছিল, একটা নাম হচ্ছে প্রকনি আর একটা নাম হচ্ছে ফিলোমেলা, দুইটা নাম, দুইটা মেয়ে। তো এই প্রকনিকে বিয়ে করে কে, আপনার হচ্ছে এই যে থ্রেসের রাজা, থ্রেসের রাজা, অ্যাথেন্স বলতেছি, থ্রেসের রাজা, তো তার নাম হচ্ছে টেরিউস। তো প্রকনি এবং টেরিউস তাদের একটা সন্তান হয়, যার নাম হচ্ছে আইটস, বা ইটিস হবে, ইটিস হবে। তো এই ইটিস তার সন্তান হয়। তো এই থেরিউসের আপনার হচ্ছে নজর ছিল তার শালির দিকে, তার শালির নাম হচ্ছে এই ফিলোমেলা। তো অনেকদিন বোনের সাথে দেখা হয় না, তাই প্রকনি বলল যে যাও তুমি আমার বোনকে নিয়ে আসো। তো তখন কি বলে, ঠিক আছে যাই নিয়ে আসি। এখন এই থেরিউস যায়, সে অ্যাথেন্সে যায়, গিয়ে ইয়েকে ফিলোমেলাকে নিয়ে আসে। তো আসার সময় জাহাজে ফিলোমেলার প্রতি তার আর কি বদনজর পড়ে। পরবর্তীতে রাজ্যে পৌঁছে, নিজের রাজ্যে পৌঁছে
সে দূরবর্তী একটা টাওয়ারে নিয়ে চলে যায়, বনের ভেতরে একটা মানে সংরক্ষিত দুর্গে ফিলোমেলাকে নিয়ে যায় এবং সেখানে তাকে রেপ করে। তো রেপ করার পরে ফিলোমেলা বলে যে আমি তুমি যা যা করছো আমার সাথে, আমি ঈশ্বর এবং মানব সকলকে আমি জানাই দেব। তো রাজা তো এতে ভয় পেয়ে যায়, টেরিউস এতে ভয় পেয়ে যায়। সে এই যে ফিলোমেলা এটা যেন বলতে না পারে এই জন্য তার জিহ্বা কেটে দেয়। তার জিহ্বাটা টেরিউস রাজা কেটে দেয় এবং সেই দুর্গে তাকে বন্দি করে রেখে চলে আসে। তো ফিলোমেলা কি করে, ফিলোমেলা একটু চালাকও ছিল, সে তো আর কিছু বলতে পারবে না, তার জিহ্বা যেহেতু কেটে দিছে। সে তখন ওই একটা কাপড়ে সুন্দর করে নকশা করে সব বুঝায় দেয়, বলে দেয় এবং এইটা পাঠায় দেয় তার বোনের কাছে, প্রকনির কাছে। তো প্রকনি যখন এটা দেখে তখন সে সব বুঝতে পারে যে এই কাহিনী হয়েছে তার সাথে। এবং ওই রাজা থেরিউস তার সাথে এই কাজ করার পরে গিয়ে প্রকনিকে তার ওয়াইফকে বলছিল যে আসলে মারা গেছে ফিলোমেলা পথিমধ্যে, যার কারণে তাকে আর আনা সম্ভব হয় নাই। তো যাই হোক, প্রকনি এটা পেয়ে, তার বোনের এটা পেয়ে খুবই প্রতিশোধ পরায়ণ হয়। সে এতটাই প্রতিশোধ পরায়ণ হয় যে তার নিজের ছেলে, তার এবং টেরিউসের নিজের ছেলে যার নাম ছিল হচ্ছে ইটিস, তাকে হত্যা করে তার মাংস রান্না করে থেরিউসকে দিয়ে খাওয়ায় দেয় এবং অ্যাট লাস্ট তার মাথাটা যখন খাওয়া শেষ তখন তার মাথাটা নিয়ে গিয়ে থিরিউসের সামনে রেখে দেয়। যখন থিরিউস এটা জানতে পারে বা বুঝতে পারে যে এই কাজ করছে হচ্ছে তার ওয়াইফ প্রকনি, তখন সে এই দুই বোনকে ধাওয়া করে। তখন এরা দুইজন ঈশ্বরদের কাছে প্রার্থনা করেন যে আমাদেরকে রক্ষা করেন। তখন মেটামরফোসিস, ওভিডের ওই মেটামরফোসিস অনুযায়ী দেওয়া হয় যে এই যে ফিলোমেলা তাকে আপনার হচ্ছে যে নাইটেঙ্গেল পাখিতে রূপান্তর করে দেওয়া হয়। হ্যাঁ, আর আপনার হচ্ছে এই যে প্রকনি, তার বোন প্রকনি, বড় বোন প্রকনি, তাকে মূলত স্যালো নামে এক ধরনের পাখি, ওই পাখিতে রূপান্তর করে দেওয়া হয়। আর এই যে আপনার হচ্ছে টেরিউস, সে যেহেতু শিকারী, সে যেহেতু ওদেরকে ধাওয়া করছে, একে আবার কি করে, একে কাঠঠোকরা পাখিতে রূপান্তর করে দেওয়া হয়। তো গ্রিক মিথোলজি অনুযায়ী এই পাখিগুলোর জন্ম কিন্তু এভাবেই। হ্যাঁ, তো এখানে আসলে ফিলোমেলাকে আনার কারণ কি? এখানে ফিলোমেলাকে কি করা হয়েছে, রেপ করা হয়েছে। আর শুরুতে কিন্তু এই গেম অফ চেসে আপনাদের কিন্তু একটা রেপের ঘটনা বলছি। হ্যাঁ, এবং এটাও আমি লিঙ্ক দিয়ে দেখা দিছি যে বর্তমান সময়টায় কিন্তু এটা রিলাক্টেন্ট, মানে অনিচ্ছুকভাবে মেয়েরা কিন্তু রেপ হচ্ছে বা ফিজিক্যাল রিলেশন করতেছে হাজবেন্ডদের সাথে। তো ওই জিনিসটা কিন্তু এটা দেখানো হচ্ছে। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখেন, দ্য চেঞ্জ অফ ফিলোমেল, এই যে ফিলোমেলের যে পরিবর্তন বাই দ্য বারবারাস কিং, এই বর্বর রাজার দ্বারা। তো বারবারাস কিং সো রুডলি ফোর্সড, খুব নিষ্ঠুরভাবে নির্যাতিত করা হয়েছে তাকে। ইয়েট দেয়ার দ্য নাইটেঙ্গেল, তবুও সেখানে নাইটেঙ্গেল, নাইটেঙ্গেল কি গানের পাখি, অর্থাৎ তবুও কি সে কিন্তু শেষ হয়ে যায় নাই ফিলোমেলা, সে কিন্তু ওই তার করুণ সুরটাই কিন্তু একটা গানে রূপান্তর করছে। দ্য ফিল্ড অল দ্য ডেজার্ট উইথ ইনভালুয়েবল ভয়েস, যে তার যে মানে এই যে কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে সম্পূর্ণ মরুভূমি ভরিয়ে তুলেছিল। নাইটিঙ্গেল পাখি তো তাই করে। অ্যান্ড স্টিল শি ক্রাইড, এবং তবুও সে কাঁদছে। অ্যান্ড স্টিল দ্য ওয়ার্ল্ড পারসু, তবু পৃথিবী এখনো তাড়া করে চলেছে। অর্থাৎ ফিলোমেলার সেই কান্নার যে মানে কান্না, এটা হাজার বছর পরেও থামেনি। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ চলছে, প্রথম বিশ্বযুদ্ধের পরেও চলতেছে। এটা মানুষের একদম চিরন্তন, ফিলোমেলার অবস্থা এবং মানুষের বর্তমান মেয়েদের অবস্থা, বর্তমান মানুষের অবস্থা একই রকম, একই বিষয় নির্দেশ করতেছে। এই যে বর্বর পৃথিবী, এটা যে বড় নির্মম, এটা কিন্তু বড় অনেক নির্মম সত্য যে মানুষের যে চিরন্তন দুঃখ এটা কিন্তু রয়েছে। এই যে নিষ্ঠুর পৃথিবী, এই যে আর সেই যে কান্না, ফিলোমেলার কান্না, এর পেছনে একটা গভীর বেদনা থেকে মানে পৃথিবী এখনো পর্যন্ত শিক্ষা নেয় নাই। হিস্ট্রি রিপিট ইটসেলফ, বলে না যে ইতিহাস পুনরাবৃত্তি হয়, এটাও তাই। মানব সভ্যতা আজও সেই যে প্রাচীন রাজা টেরিউসের মতোই অন্ধ কামনা, পাশবিক যে হিংসা, যুদ্ধ, অথবা দেখা যাচ্ছে নিষ্ঠুরতার পিছনে একবারে মানে ছুটতে আছে এমন একটা অবস্থা। আর ইতিহাস এভাবে কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে মানুষকে, কিন্তু তবুও মানুষের বিবেককে কি করতে পারে নাই, জাগাইতে পারে নাই। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে কি বলতেছে যে জাগ জাগ টু ডার্টি ইয়ার্স, যে জাগ জাগ, জাগ জাগ মানেটা কি? আসলে জাগ জাগ মানে হচ্ছে মানে এটা মানে নোংরা শব্দ, বিষয়টা হচ্ছে এমন, বা এলিজাবেথান যুগে এটাকে নাইটেঙ্গেল পাখির ডাকু হিসেবে ধরা হইতো। আর পাশাপাশি এলিজাবেথান যুগে এটা হচ্ছে যৌনতার একটা সস্তা বিষয়ের প্রতি ইঙ্গিত করতো। হ্যাঁ,
তো জাক জাক টু ডার্টি ইয়ার্স, যে জাক জাক শব্দটি নোংরা কানে পৌঁছায়। অর্থাৎ ফিলোমেল পাখি হয়ে যে সুরটি গাইছে, সে আজকে কি তার তীব্র যন্ত্রণা, এটা হচ্ছে পবিত্র একটা চিৎকারকে উপস্থাপন করতেছে। কিন্তু আধুনিক মানুষের কান এটা এতটাই অপবিত্র এবং নৈতিকভাবে দূষিত যে তার যে ওই যে উচ্চ শিল্পের যে গান, এটা পবিত্র বেদনাকে, তার যে বেদনা ওইটাকে পবিত্র বলা হয়েছে, ওইটা কিন্তু বুঝতে পারে না। তারা কেবল এটিকে জাস্ট সস্তা একটা অশ্লীল যৌন শব্দ হিসেবে উপস্থাপন করতেছে। হ্যাঁ, অর্থাৎ আধুনিক যে সমাজটা, এটা কোনো খাঁটি সত্য বা পবিত্র কোনো কিছু, পবিত্র কোনো সুর ওই নাইটেঙ্গেলের মতো এগুলোকে বুঝতে আসলে অক্ষম। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড অ্যানাদার উইথাউট স্টাম্পস অফ টাইম, এবং এই যে সময়ও আরো শুকিয়ে যাওয়া কি অবশেষ, মানে অবশেষে একটা অবস্থা। কি বলতেছে, টোল্ড আপন ওয়াস স্টিয়ারিং ফর্মস, যে দেয়ালের উপরে প্রকাশিত ছিল স্থির দৃশ্যের আকৃতিগুলো। অর্থাৎ দেয়ালে এই যে এই সব যে প্রাচীন ছবি বা এই যে ভাস্কর্যগুলো, যেগুলো কিনা একদম বোবা মুখে একদম অতীতের সব নির্মম পাপের গল্প বলে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যে যত কিছু আঁকা ছিল সব আগের পাপের অবস্থা বলে দিচ্ছে। আর সেই ছবিতে আঁকা এই যে স্থির যে চরিত্রগুলো, এগুলো কি একভাবে তাকিয়ে আছে ঘরের ভেতরে, এবং এটা একটা গা ছমছমে ভৌতিক পরিবেশ তৈরি করতেছে। হ্যাঁ, স্টেডিং ফর্মস, ওই যে দৃষ্টির যে একটা আকুতি, ওটা ওইরকমই ভৌতিক অবস্থা তৈরি করতেছে। অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে যে ইতিহাস নিজেই চোখ বড় বড় করে আধুনিক মানুষের দিকে, বা এই যে দম্পতি যারা আছে এদের দিকে তাকিয়ে আছে, ঘরের মধ্যে যারা আছে, এটি তাদের মনের ভেতরের যে অপরাধ বোধ এবং মানসিক যে চাপ, অস্থির যে অবস্থা, এটার বহিঃপ্রকাশ সোজা কথা। আচ্ছা, এরপরে কি বলতেছে, leaned out learning pushing the room enclosed, leaned out মানে কি, মানে ঝুঁকে পড়তেছিল, লিনিং মানে নীরবে পুরোপুরি এটা ঝুঁকে পড়া, pushing the room enclosed, এবং এই যে নীরবে রুমটা কি পুরো মানে পুরো বন্ধ ঘরটিকে একদম স্তব্ধ করে দিচ্ছিল। দেয়ালের ছবিগুলা একদম পুরো ঘরটাকে স্তব্ধ করে দিচ্ছিল। বা মানে আধুনিক যে যান্ত্রিক যে জীবন, এটা এটা একটা দম বন্ধ একটা অবস্থা। হ্যাঁ, এটা এই লাইনের মাধ্যমে মূলত প্রকাশ পাচ্ছে যে মানুষ স্তব্ধ, ঘরের মধ্যে দুজন আছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না, কানেকশন নাই, চুপচাপ, এমন একটা অবস্থা। ফুট স্টেপস স্টাফেলড অন দ্য স্টেয়ার, যে সিঁড়িতে তারা টেনে টেনে পায়ের শব্দ শোনা গেল। মানে এতক্ষণ একটা দমবদ্ধ নিস্তব্ধতার মধ্যে দিয়ে চলতেছিল, হুট করে সিঁড়িতে একটা অলস টেনে একজনকে আসতেছে, এমন একটা শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এই শব্দটা কি করতেছে, যে একটা উত্তেজনা তৈরি করতেছে, মানে ভয় পাশাপাশি অ্যাংজাইটি এমনটা বাড়িয়ে দিচ্ছে। তো আন্ডার দ্য ফায়ার লাইট আন্ডার দ্য ব্রাশ আর হেয়ার, তো এই যে তার এখানে কি আছে, যে এই যে আগুনের আলোয় চুলের ব্রাশের নিচে তার চুল এমনটা আছে। অর্থাৎ কবি এখানে কবিতার যে মূল ফোকাসটা, হ্যাঁ, সেটি সরাসরি ওই নারীটার দিকে তিনি দিছেন, যে সে আসলে অগ্নিকুণ্ডের ওই যে ফায়ার সাইডের পাশে বসে চিরুনি করতেছে, তার চুলটা ব্রাশ করতেছে, চিরুনি করতেছে, এমন একটা অবস্থা। অর্থাৎ তার শারীরিক যে আকর্ষণ, এটা অনেক বেশি রোমান্টিক মানে এমন ভাবে প্রকাশ করতেছে, কিন্তু আসলে মনে তো শান্তি নাই। স্প্রিড আউট ইন ফায়ারি পয়েন্টস, তো এটা কি করতেছে, যে আগুনের শিখার মতো এটা ছড়িয়ে পড়তেছিল। অর্থাৎ তার ভেতরে যে উত্তেজনা, এটা ওই আগুনের শিখার মতোই ছিল, স্ফুলিঙ্গ এরকমই ছিল। গ্লোড ইনটু ওয়ার্ডস দেন উড বি সেভেজলি স্টিল, যে কি বলতেছে, যে গ্লোড ইনটু ওয়ার্ডস, যেন শব্দে এটা একদম জ্বলে উঠতেছিল, দেন উড বি সেভেজলি স্টিল, এবং তারপর এটা হিংস্রভাবে স্তব্ধ হয়ে যেত। অর্থাৎ এটি মানে আধুনিক মানুষের যে একটা যোগাযোগের যে অক্ষমতা, হ্যাঁ, এটাকে তুলে ধরতেছে। মানে মনে হচ্ছিল যে নারীটি কি, যে সে যে চুল যে ছড়াইছিল এক একটি গোছা, এটা কি যে তার তীব্র যন্ত্রণা কিছু একটা বলতে চাইছে সে, কিন্তু নিজের ভাষা খুঁজে পাওয়ার জন্য সে কি মানে কিছু মানে চাচ্ছে, বাট বলে উঠতে পারতেছে না। হ্যাঁ, তাকে নিস্তব্ধতা কোনো কিছু একটা গ্রাস করতেছে, নীরবতা গ্রাস করতেছে। তো এর মাধ্যমে ইলিয়ট দেখাচ্ছেন যে আসলে আধুনিক যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী হয়তো কথা বলার জন্য হয়তো ছটফট করে একে অন্যের সাথে, বা তারা চায় একে অন্যের মনের ভাবটা বুঝতে, বাট পারে না, অরিজিনাল কানেকশন নাই। হুম, তাদের মনের দূরত্বটা অনেক বেশি, ফিজিক্যাল মানে দূরত্বটা নাই, ফিজিক্যালি তারা কাছাকাছি, কিন্তু মনের দিক থেকে
তারা দেখা যাচ্ছে আলোক বর্ষে দূরে, যোজন যোজন দূরে, এমন একটা অবস্থা আছে। তো এটা ছিল হচ্ছে একটা পার্ট। তো এটাকে যদি আমরা একটু ছোট করে হাইলাইট করি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে এই অংশটুকুতে মানে শেক্সপিয়র কি করছে যে শুরুতেই ওই যে ক্লিওপেট্রা যে বিষয়টা বললাম যে ওইটার বর্ণনা দিছে যে ক্লিওপেট্রার মতো ওইভাবেই কৃত্রিম সবকিছু, ঘর একদম মিষ্টি আলো, বাতাস একদম ভারী, কৃত্রিম সবকিছু, গন্ধ, সিনথেটিক পারফিউম, সবকিছুই সুগন্ধি একটা আভিজাত্যের প্রকাশ করতেছে। কিন্তু আবার হচ্ছে ফিলোমেলাকে আনা হয়েছে, তার যে ধর্ষণ সেটা দেখানো হয়েছে, এবং পরবর্তীতে বুলবুলি প্রাকৃতে রূপান্তর এটাও দেখানো হয়েছে, তার ভেতরের কষ্ট এবং তার সাথে বর্তমান মানুষের যে সংযোগ সেটাও দেখানো হয়েছে। হুম, এবং অ্যাট লাস্ট এটাও দেখানো হয়েছে যে এই যে দুইটা মানুষ, স্বামী স্ত্রী, এদের মধ্যে কি নাই ফিজিক্যাল অ্যাটাচ, মানে ফিজিক্যালি মানে তারা অ্যাটাচ আছে, কিন্তু ইমোশনালি আবেগগত দিক থেকে বা আত্মিক দিক থেকে তারা অনেক বেশি ডিটাচড, যোজন যোজন দূরে তারা একে অন্যের থেকে, এমনটাই প্রকাশ পাচ্ছে ওই অংশটুকুতে। তো এর পরবর্তীতে আমরা পরের পার্টি চলে যাই, দেখি কি বলতেছে এখানে। মাই নার্ভস আর ব্যাড টুনাইট, ইয়েস ব্যাড, স্টে উইথ মি। যে আজ রাতে আমার স্নায়ু, এই যে ওয়াইফটা বলতেছে, হ্যাঁ, যে আমার আজ রাতে আমার যে নার্ভস মানে কি স্নায়ু খুব খারাপ, হ্যাঁ খুবই খারাপ, ইয়েস ব্যাড, স্টে উইথ মি, আমার সাথে থাকো। অর্থাৎ এই যে নীরবতা ভেঙে এখন অবশেষে ওই যে ধনী নারীটা সে এখন একটু চিৎকার করে বলতেছে যে তার মানসিক অবস্থা একটু খারাপ, তার সাথে থাকো। কাকে বলতেছে? তার হাজবেন্ডকে, তার সঙ্গীকে বলতেছে, স্পিক টু মি, আমার সাথে কথা বলো। হোয়াই ডু ইউ নেভার স্পিক, কেন তুমি কথা বলো না, মানে আমার সাথে কথা বলো না কেন? এটা কিন্তু আমাদের আমাদের দৈনন্দিন জীবনে হয়। হ্যাঁ, স্পিক, কথা বলো। হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, তুমি কি ভাবতেছো? হোয়াট থিঙ্কিং, কি এমন চিন্তা তোমার ভেতরে আছে? হোয়াট, কি তুমি ভাবতেছো, মানে তোমার ভেতরে কি চলতেছে? আই নেভার নো হোয়াট ইউ আর থিঙ্কিং, থিঙ্ক, আমি কখনোই জানি না বা আমি বুঝতেই পারি না যে আসলে তুমি কি ভাবতেছো, কি চলতেছে তোমার মধ্যে, কি চলতেছে তোমার ভেতরে এত কিছু। মানে সে তার হাজবেন্ডকে প্রশ্ন করতেছে। তারপরে এখানে হাজবেন্ড বলতেছে কি এখানে যে এখানে হাজবেন্ড না, এখানে বলতেছে আই নেভার নো হোয়াট ইউ আর থিঙ্কিং, থিঙ্ক। আচ্ছা, তারপরে এখানে হাজবেন্ড এবারে বলবে যে আই থিঙ্ক উই আর ইন র্যাটস অ্যালি। হাজবেন্ড এখানে মনে মনে বলতেছে যে আমরা আমার মনে হয় আমরা এখন র্যাটসের যে গলি, ইঁদুরের গলি, সেইটাতে আছি। আসলে বিষয়টা হচ্ছে এমন, স্ত্রী যখন বারবার তাকে প্রশ্ন করে তখন হাজবেন্ড এখানে মনে মনে বলতেছে যে আমার মনে হয় যে আমরা এখন কোথায় আছি, ইঁদুরের গলিতে আছি। ইঁদুরের গলি বলতে বিষয়টা হচ্ছে এমন, প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন প্রচুর মানুষ মারা গিয়েছিল, এই বিভিন্ন গলিতে অলিতে গলিতে মানুষের মৃতদেহ পড়েছিল, এবং ইঁদুরেরা এই অর্ধ গলিত এগুলো চুষতো, মানে রক্তগুলো ইয়ে করতো, খাইতো। তো এরকমই মানে নোংরা পচা, অর্থাৎ তাদের এটা দ্বারা বোঝাচ্ছে তাদের সম্পর্কটাও এরকমই ভঙ্গুর, দুর্বল একটা অবস্থা, যা মানে বিজিকিচ্ছি অবস্থা, যাকে বলে একদম খারাপ অবস্থা, এইরকমই একদম খারাপ অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। র্যাটস অ্যালি, হ্যাঁ, ইঁদুরের গলি, বা একদম মানে খারাপ পরীক্ষা, পরিত্যক্ত পরীক্ষার মধ্যে আমরা পড়ে গেছি। হোয়ার দ্য ডেড ম্যান লস্ট দেয়ার বোনস, যেখানে কিনা মৃত মানুষেরা তাদের হাড় হারিয়ে ফেলে, অর্থাৎ একবারে পচে যায়। ঠিক তেমনি আমাদের সম্পর্কটাও আমার মানে ওই রকমই হয়ে গেছে, মানে দূরবর্তী হয়ে গেছে, এখন আর কোনো ইমোশন নাই, কোনো ভালোবাসা নাই, সম্পর্কটা শেষ। হোয়াট ইজ দ্যাট নয়েজ, এই শব্দটা কি, ওই শব্দটা কি, মানে ঘরে মানে স্ত্রী এখন বলতেছে যে একটা শব্দ সে পাচ্ছে, যে শব্দটা কি শব্দ হচ্ছে, দ্য উইন্ড আন্ডার দ্য ডোর, এখানে শব্দটা কি, যে দরজা নিচ দিয়ে বাতাস আসতেছে, মানে স্ত্রী আতঙ্কিত হয়ে যখন বলে যে শব্দটা কি, তখন হাজবেন্ড বলতেছে যে ওই ডোরে শব্দে মানে দরজা নিচ দিয়ে বাতাস ঢুকতেছে, ওই শব্দটা হচ্ছে। হোয়াট ইজ দ্যাট নয়েজ নাও, হোয়াট ইজ দ্য উইন্ড ডুইং, এই শব্দটা কি, তখন স্ত্রী আবারও বলে, মানে ওই যে একই জিনিস রিপিটেশন হয়। মানে ইয়ে সোসাইটিতে, ফ্যাশনেবল সোসাইটিতে ওই রকমই, এই শব্দটা কিসের? এবং ওই বাতাসটা এখানে কি করতেছে? নাথিং এগেইন, ডু এগেন নাথিং, যে কিছুই না, যে কিছুই না, আবারও কিছুই না। ডু মানে তুমি কি, মানে এখানে ডু ইউ নো নাথিং, তুমি কিছুই জানো না। ইউ ডু ইউ সি নাথিং, তুমি কিছুই দেখতে পাও না। ডু ইউ রিমেম্বার নাথিং, তুমি কিছুই স্মরণ করতে পারো না বা স্মরণ রাখতে পারো না। অর্থাৎ এখানে ওয়াইফের হাজবেন্ডের প্রতি যত পরিমাণে মানে ক্ষোভ আছে সব সে ঝেড়ে দিচ্ছে, মানে এক কথায় তাকে কি করতেছে যে তুলোধুনো করে দিচ্ছে আর কি, সোজা কথা, যে তোমার কিছুই পারো না, তুমি কিছু মনে রাখতে পারো না, এমন নাথিং নাথিং সব কিছুতে নাথিং। তারপর কি বলতেছে, আই রিমেম্বার,
আই রিমেম্বার, যে আমি কি করি, আমার স্মরণ আছে, মানে এটা বলতেছে স্ত্রীর ওই যে প্রশ্ন করায়, সে বলতেছে যে আমার মনে আছে, মানে আমি কি, যে তুমি কিছু মনে রাখো না, এই প্রশ্নটার জবাবে এখন স্বামী মনে মনে বলতেছে, সংক্ষিপ্ত উত্তরটা দেয় যে আমি সবকিছু মনে রাখি, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে কি নাই, ওই যে অরিজিনালি মনে যে মিলটা, সেই জিনিসটা তো নাই। সে কারণ প্রথম বিশ্বযুদ্ধ তাদের হৃদয়ে ওই প্রভাবটা ফেলে দিছে। সে জানাচ্ছে যে তার স্মৃতি মনে রাখার ক্ষমতা পুরোপুরি এখনো পর্যন্ত মুছে যায় নাই, হাজবেন্ড বলতেছে। তবে এই যে রিমেম্বার এই শব্দটা বা এই যে মনে থাকাটা, এটা খুশির কোনো বিষয় না, কারণ সে যা মনে করছে তা হয়তো সুন্দর স্মৃতি না, বরং ধ্বংসাত্মক কোনো কিছু, যেটা তাদের কষ্টটাকে আরো বাড়িয়ে তুলবে। তো এলিয়ট এখানে দেখাচ্ছেন যে আধুনিক মানুষের যে স্মৃতিশক্তি এটা ঠিকই আছে, কিন্তু সেই যে অতীত স্মৃতি, এটা কোনো সময় মানসিক শান্তি বা পূর্ণতা দেয় না, বরং আরো কষ্টটাকে বাড়ায়। হুম, এটাই, এই জন্য ওইটা তারা ভুলে যাইতে চায়, হ্যাঁ, স্মরণ রাখতে চায় না। তো দোজ আর পার্লস দ্যাট ওয়ার হিজ আইস, যে ওগুলো যে মুক্ত, এটা যে প্রথম স্ট্যান্ড যাতে গতকাল পড়াইছি ওটাতেও ছিল, ওগুলো মুক্ত যা একসময় কি ছিল তার চোখ। হুম, এর মাধ্যমে তিনি মূলত কি বোঝাইতে চাইছেন, এলিয়ট এই লাইনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আধুনিক যে সভ্যতা, এটা যে চকচকে যে রূপটা, এটা মুক্তর মতোই। আধুনিক সভ্যতার যে চকচকে রূপ, এটা মুক্তর মতোই, কিন্তু বাইরে থেকে এটা অনেক সুন্দরী দামি দেখায়, কিন্তু ভেতর থেকে পুরোপুরি মৃত, একদম অনুভূতিহীন একটা অবস্থা। আচ্ছা, তো আর ইউ alive or not, is there nothing in your head? আচ্ছা, তুমি কি জীবিত নাকি না, নাকি মৃত, এমন একটা অবস্থা, তোমার মাথার ভেতরে কি কিছুই নেই? স্বামীরা ওই যে পাথরের মতো নিশ্চিন্ত, স্বামী কিন্তু মনে মনে বলতেছে, এখনো কিন্তু ওইভাবে কিন্তু বলতেছে না। হ্যাঁ, মানে স্ত্রী এতক্ষণে যা অভিযোগ করলো, যা বলতেছিল, স্বামী কিন্তু মনে নিচে মনে দেখেন মুখ ফুটে বলতেছে না। এই এখন কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমনই হয়। আগে বলতো না যে সংসার সুখে হয় রমণীর গুণে, কিন্তু বিষয়টা এমন না। সংসার সুখের হয় বর্তমান সময়ে কি স্বামীর গুণে, যদি সেই স্বামী চুপচাপ স্ত্রীর কথা শুনে। হ্যাঁ, মানে বিষয়টা এমনই যে স্ত্রী যা বলতেছে অভিযোগহীন চুপচাপ শুনে যাইতে হবে, কোনো কাউন্টার অ্যাটাক করা যাবে না, যদি কাউন্টার অ্যাটাক করে তাহলে ডিভোর্স। বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে শুধুমাত্র এই কারণে, এই যে এত কিছু মানে নাই 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 নাই। এবং মেয়েদের জন্য এটা অ্যালার্মিং। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, তিনি তাকে যখন জান্নাত দেখানো হইল, তখন সরি জাহান্নাম দেখানো হইল, তিনি কিন্তু এটা বলছেন যে মেয়েরা কিন্তু বেশি পরিমাণে জাহান্নামী হয়েছে কেন। এটার মেইন কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা, বা মানে স্বামীর আমানতের খেয়ানত করা। দেখা যাচ্ছে যে আছে পাইছে, তারপরে জাস্ট সারা জীবন ধরে। আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন, মেয়েদের জীবনটা একটু ভাসমান জীবন, হ্যাঁ, মানে বিয়ের আগে মানে বাবা মায়ের কাছে, কিন্তু বাবা মায়ের কাছেও কিন্তু একসময় ভারী হয়ে যায়, তখন তার আসল ঠিকানা কিন্তু তার হাজবেন্ডের কাছেই। এই যে ছেলেরা, হ্যাঁ, ছেলেরা এত পরিশ্রম করে কেন, ওয়াই, তারা কিন্তু শুধুমাত্র তার স্ত্রী সন্তানদের জন্য কিন্তু পরিশ্রম করে। একটা ছেলে কিন্তু গাছতলাতেও কাটাইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তার বাড়ি করা কেন প্রয়োজন, তার স্ত্রী সন্তানদের নিরাপদ জায়গা দেওয়ার জন্য, তারপরে ভরণ পোষণের জন্য, খাবার পোশাক আশাক সবকিছু অন্তত একটু ভালো রাখার জন্য। একটা পুরুষের জীবন কিন্তু সারা জীবন এগুলো করতেই কেটে যায়। হুম, একটা পুরুষকে আপনি কিন্তু কাঠগড়ায় দাঁড় করাইতে পারেন যে এ, তুমি কিসের এত বিজি, কিসে কি করো, কিন্তু সে যা করতেছে এটা কার জন্য, এই অ্যাঙ্গেল থেকে কখনো ভাবা হয়, কখনো ভাবা হয় না। একটা পুরুষের সারা জীবন কিন্তু এইভাবেই ক্ষয় করে, কিন্তু অ্যাট লাস্ট জাস্ট একটা ওয়ার্ড যদি বলা হয় যে কি করছো, কি করো, এই মানে তোমাকে বিয়ে করে ভুলেছে, এরকম এরকম কথা, এটা এই কারণে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মেয়েরা শুধুমাত্র এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা জাহান্নামী হবে। হ্যাঁ, তো বিষয়টা অ্যালার্মিং, এটা মনে রাখতে হবে। এই যে এতক্ষণ যাবত এই যে ওয়াইফটা কত অভিযোগ করলো, হাজবেন্ড কিন্তু একটা কথাও বলে নাই এখানে, সে যা বলছে মনে মনে বলছে। হ্যাঁ, এবং অ্যাট লাস্ট যার কারণে স্ত্রী তাকে বলতেছে, আর ইউ অ্যালাইভ, তুমি কি জীবিত আছো অর নট, নাকি মৃত? ইজ দেয়ার নাথিং ইন ইউর হেড, তোমার মাথায় কি কিছু নাই? হুম, বা তুমি কি মানে কিছুই বুঝতে পারতেছো না আমি কি বলতেছি, মানে এমন, বাট কিন্তু মানে এখানে এরপরে কি বলতেছে, ও ও এরপরে পরবর্তীতে আরেকটা পার্ট ইয়াতে চলে যাচ্ছে যে ও ও ও দ্যাট শেক্সপিয়ারিয়ান র্যাগ, যে এই যে শেক্সপিয়ারিয়ান গান, ও শেক্সপিয়ারিয়ান গান, অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে এই যে মডার্ন যুগে শেক্সপিয়রের যে ড্রামাগুলো ছিল না, ওখান থেকে বিখ্যাত বিখ্যাত লাইনগুলো নিয়ে
গান লেখা হইতো, বিশেষ করে 1912 সালের পরে। হ্যাঁ, তো এই গানগুলো নিয়ে বিভিন্ন র্যাপ, অর্থাৎ সংস্কৃতিটাকেও এরা খারাপ পচায় দিছে। শেক্সপিয়ারের মতো একটা বিখ্যাত রাইটার, তার বিখ্যাত লাইনগুলো, এগুলোকেও তারা কি করে দিচ্ছে, তারা কিন্তু শেষ করে দিচ্ছে। অর্থাৎ তাদের খালি একে অন্যের সাথে যোগাযোগ নষ্ট হয়েছে তা না, সংস্কৃতিটাও পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ইটস সো এলিগ্যান্ট, যে এটা কি কতই না মার্জিত, সো ইন্টেলিজেন্ট, এটা কতই না মানে বুদ্ধিদীপ্ত। হোয়াট শ্যাল আই ডু নাও, আমি এখন কি করবো, হোয়াট শ্যাল আই ডু, আমি এখন কি করবো, মানে স্ত্রী বলতেছে, হাজবেন্ড তো কোনো রেসপন্সই করতেছে না, সে বারবার বলতেছে আমি এখন কি করবো, তার একঘেয়েমি, এই জিনিসটা তো ভালো লাগতেছে না। আই শ্যাল রাশ আউট অ্যাস আই অ্যাম অ্যান্ড ওয়াক দ্য স্ট্রিট, আমি কি বাইরে ছুটে চলে যাব এবং দরজায় মানে ইয়েতে হাঁটবো, রাস্তায় হাঁটবো, উইথ মাই হেয়ার ডাউন, আমার চুলগুলো খুলে দিয়ে। মানে বিষয়টা হচ্ছে খ্রিস্টান ধর্মবিলিপঞ্জে মেয়েরা বাইরে যখন বাড়ায় চুলটা মাথাটা ঢেকে যাওয়ার নিয়ম, কিন্তু সে বলতেছে আমি আমার মানে চুলের যে কাপড় ওটা নিচে নামিয়ে চুল খুলে দিয়ে চলে যাব। সো হোয়াট শ্যাল উই ডু টুমরো, তারপরে সে আবার বলতেছে আমরা আগামীকাল কি করব। মানে তার আজকের রুটিনটাই একঘেয়েই, সে আবার আগামীকাল নিয়ে চিন্তিত যে আগামীকাল তাহলে আবার কি হবে, এই একঘেয়ে রুটিনের মধ্যে কেটে যাবে। হোয়াট শ্যাল উই ডু, হোয়াট শ্যাল উই ইভার ডু, মানে আমরা আসলে মানে কি করব সর্বদা, কি করব, মানে এমন একটা পরিস্থিতি বলতেছে যে আমরা যে কখনোই কি মানে কি করব, কোন সময় কি করব এমন প্রশ্ন করতেছে। দ্য হট ওয়াটার অ্যাট 10, যে সকাল 10টায় কি, ওই যে একঘেয়েমি রুটিন যে পানি গরম করতে হবে, পানি গরম, সকাল 10টায় পানি গরম করে তারা ঘরের প্রয়োজনীয় কাজে, এমনটাই রেগুলার যে রুটিন সেটা। অ্যান্ড ইফ ইটস রেইনস এ ক্লোজড কার অ্যাট 4, আর যদি বৃষ্টি হয় তাহলে 4টায় কি, এটা 4টায় গাড়ি বন্ধ থাকে, মানে ইয়েটা বন্ধ করে দেয়, গাড়িটা ঢুকাই দেয় আর কি। অ্যান্ড উই শ্যাল প্লে এ গেম অফ চেস, এবং আমরা কি করব, দাবা খেলবো ঘরের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রী তারা মানে ওয়াইফ পরিকল্পনা করতেছে আর যে আগামীকাল কি করব, এইভাবে তো ভালো লাগতেছে না, তাহলে আগামীকাল কি করব, যদি এই যে 10টায় পানি গরম করব, তারপর হচ্ছে 4টায় যদি বৃষ্টি হয় তাহলে গাড়িটা ঘরে ঢুকিয়ে ফেলবো, তারপর হচ্ছে আমরা দাবা খেলবো, তারপর প্রেসিং আইডিয়ালেস আইস অ্যান্ড ওয়েটিং ফর এ নক আপন ডোর, এবং কি করব আমরা পলক্ষীন চোখ চেপে মানে দরজায় কড়া নাড়া অপেক্ষা থাকবো, যে কেউ যদি দেখা যাচ্ছে যে দাবা খেলতে খেলতে কেউ যদি দরজা দেখাচ্ছে নক করলো, তখন গিয়ে দরজা খুলে দেবে, এমনটা বলতেছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে এই মানে আপনার অর্থাৎ এদের জীবনে দেখেন কোনো মানে ইয়ে নাই, একঘেয়ে একটা রুটিন, কোনো ইমোশন নাই, কোনো মানে শান্তি নাই, সোজা কথা, জাস্ট সেক্স করা লাগবে করতেছে, এভাবেই তার চলতেছে। তো এর পরবর্তীতে আরেকটা কাপলের স্টোরি আসবে, এটা হচ্ছে বারে। তো এতক্ষণ যা বোঝাইলাম হ্যাঁ রিচ কাপল সম্পর্কে, এটা কি ক্লিয়ার হয়েছে রোকসানা ইসলাম? জি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে আমরা একটা পোর কাপলের এখন আবার স্টোরি দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে এরা বারে বসে, বিষয়টা হচ্ছে এমন, এখানে লিল, তার এক মানে লিলের গল্প, তার এক বান্ধবী, আরো অনেকে আছে, আরো 2টা বান্ধবী, একজন ফ্রেন্ড, ছেলে মানুষ, এরা সবাই মিলে বারে বসে থাকে। ওই তৎকালীন ইউরোপিয়ান সমাজে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষের জীবন তো শেষ, তো তারা কি করতো, মেয়েরাও আড্ডা দিত বারে বসে থেকে, এখন যেমন যায় ওরা যায়, তো এখনো ওই ওই সময়ও যাইতো, গিয়ে আড্ডা দিত এবং জীবনের বিষয় নানান বিষয় নিয়ে তারা গল্প করতো। এটা লোয়ার ক্লাস মানুষদের অবস্থা। হ্যাঁ, তো এখানে কি বলতেছে দেখেন যে when Lil's husband got demobbed outside, যে যখন লিলের স্বামী সেনাবাহিনী থেকে অব্যাহতি থেকে পেয়ে ফিরে আসলো, আমি বললাম মানে কি, লিলকে বলতেছে তার একটা ফ্রেন্ড, হ্যাঁ লিলকে কে বলতেছে, তার একটা ফ্রেন্ড বলতেছে, তার ফ্রেন্ডটাই এই সম্পূর্ণ গল্পটা কিন্তু বলবে, এবং লিলও মাঝে মধ্যে কথা বলবে। I didn't mince my words, I said to her myself, যে আমি কোনো কথা কি ঘুরিয়ে বলিনি, আমি আই সেড টু হার মাইসেলফ, আমি নিজেই সরাসরি তাকে বলেছিলাম। অর্থাৎ এখানে লোয়ার ক্লাস মানুষদের কনভারসেশন হচ্ছে একটা পাব মানে বারে, তারা বলতেছে এর মধ্যেই হারিয়া প্লিজ ইটস টাইম, অর্থাৎ এটা কে বলতেছে, এটা হচ্ছে ওই যে বারের একজন ব্যক্তি বলতেছে, মানে বিষয়টা হচ্ছে এমন যে তাড়াতাড়ি করুন, এর মিনিং হচ্ছে এমন তাড়াতাড়ি করুন দয়া করে, সময় শেষ হয়ে গেছে। মানে ওই সময়ে 11টার মধ্যে বার বন্ধ করার নিয়ম ছিল, একটা নিয়ম ফিক্সড টাইম ছিল। তো ওই সময়
শেষের দিকে গিয়ে এই যে বারের যে একজন কেয়ারটেকার থাকে বা যে মানুষকে ডাকে যে তাড়াতাড়ি আসেন, মদটা খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যান, মানে সময় আর নাই, হারিয়া ওই জন্য সে রাস্তার মানুষদের ডাকতেছে যে হারিয়া প্লিজ ইটস টাইম, তাড়াতাড়ি করুন সময় ফুরিয়ে আসতেছে, হ্যাঁ মানে এইভাবে বলতেছে যে তাড়াতাড়ি করেন। হুম, এই জিনিসটা কিন্তু রিপিট পাবো। আর এর মিনিংটা কি, এটা কিন্তু আমরা বারবার রিপিট পাবো। আর এর কারণ হচ্ছে হারিয়া প্লিজ ইটস টাইম, মানে খুব দ্রুত করুন সময় ফুরিয়ে আসতেছে, মানে কি যে চেঞ্জ করুন দ্রুত জীবনটাকে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, জীবনের সময়টা কিন্তু আমাদের জন্য বসে থাকতেছে না, আমাদের কিন্তু জীবনটা ফুরিয়ে যাচ্ছে, যেন একটু দ্রুত করুন, একটু দ্রুত করেন। নাও অ্যালবার্টস কামিং ব্যাক, যে এখন কি হচ্ছে, অ্যালবার্ট ফিরে আসতেছে, লিলের হাজবেন্ড, ওর নাম হচ্ছে অ্যালবার্ট, হ্যাঁ। তো অ্যালবার্ট ফিরে আসতেছে, মেক ইউর সেলফ এ বিট স্মার্ট, মানে নিজেকে একটু ভালো করে একটু গুছিয়ে তোলো না, অ্যালবার্ট তো ফিরে আসতেছে তোমাকে, মানে তোমার কাছে আসতেছে, হ্যাঁ। He shall want to know what you done with that money he gave you, মানে সে আসলেই জানতে চাইবে যে সে তোমাকে, অর্থাৎ সেনাবাহিনীতে থাকাকালীন সময়ে তোমাকে যে টাকা পাঠাইছে তোমার কাছে, এই টাকা দিয়ে তুমি কি করছো, সে আসার পরে কিন্তু এটা জানতে চাইবে। টু গেট ইউর সেলফ সাম টিথ, মানে তোমার দাঁতের একটু যত্ন নাও, মানে বিষয়টা হচ্ছে এমন, ও দাঁত 31 বছর বয়স, লিলের 31 বছর বয়স সব দাঁত পড়ে গেছে। মানে বলছে তুমি দাঁতগুলো, ওর দাঁত মানে যা আছে সেগুলো সব লাগানো, বলছে তোমার এই দাঁতগুলো ফেলে দাও, নতুন করে দাঁত লাগাও, হ্যাঁ মানে টু গেট ইউর সেলফ সাম টিথ, হি ডিড, আই ওয়াজ দেয়ার, যে সে সরি ফর দ্য প্রবলেম। আচ্ছা, তো কি বলতেছে, হি ডিড আই ওয়াজ দেয়ার, যে সত্যি দিয়েছিল, মানে আমি সেখানে ছিলাম আর কি, অর্থাৎ অ্যালবার্ট হি ডিড মানে কি, সে টাকাগুলো দিয়েছিল এবং আমি টাকা দেওয়ার সাক্ষী ছিলাম আর কি। তার বান্ধবী বলতেছে, কার, লিলের বান্ধবী লিলকে বলতেছে যে আমি সেখানে ছিলাম। ইউ হ্যাভ দেম অল আউট লিল অ্যান্ড গেট এ নাইস সেট, তুমি কি করো, যে তুমি সব দাঁত তুলে ফেলো লিল, এবং একটা নতুন করে দাঁত লাগাও, নতুন এক সেট দাঁত লাগাও। তোমার এই যে দাঁতগুলো, এগুলো মানে এটাও কিন্তু সুপারফিশিয়াল, কৃত্রিম, যে দাঁতগুলো আছে এগুলো সব ফেলে দাও, অলরেডি তার কিন্তু সব দাঁত পড়ে গেছে 31 বছর বয়সী, আগেও বলছি। এবং বর্তমান যে দাঁতটা আছে এটাও লাগানো, এখন যে দাঁতটা আছে এটাও কৃত্রিম, কিন্তু এটাকে ফেলে দিতে বলতেছে, বলতেছে একটু নাইস পরিষ্কার একটু ভালো দাঁত আবার লাগাও। আচ্ছা, আই সেইড আই সয়ার আই ক্যান নট বেয়ার টু লুক ইউ, যে আমি বললাম আর কি, আমি মানে সে, সরি হি সেইড আই সয়ার, যে সে বলেছিল আমি শপথ করে বলছি, আই ক্যানট বেয়ার টু লুক এট ইউ, আমি তোমার দিকে আসলে তাকাতেই পারি না, মানে এই লাইনে লিলের প্রতি তার স্বামীর অ্যালবার্টের একটা নিষ্ঠুর একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। মানে অ্যালবার্ট যুদ্ধের আগে লিলের কাছে মানে একটু কটু কথা বলে গিয়েছিল, আর এখানে ভালোবাসার তাদের মধ্যে তো সহানুভূতি এগুলো তো নাই, যা আছে জাস্ট ফিজিক্যাল রিলেশন, এর বাইরে কিছুই নাই। মানে এগোনের দিকে জাস্ট অ্যালবার্ট তার স্ত্রীর দিকে জাস্ট ওই দৃষ্টিতেই তাকায়, কামনার দৃষ্টিতে, এর বাইরে কোনো সহানুভূতির দৃষ্টি এগুলো কিছুই নাই। তো এলিয়ট এখানে দেখাচ্ছেন যে আধুনিক যে বিয়ে, এটা কিভাবে মানে আত্মিক বা মানসিক গভীরতা হারিয়ে জাস্ট একটা বিভৎস হতাশায় মানে রূপ নিয়েছে এমন একটা অবস্থা। আচ্ছা, এরপরে কি বলতেছে, অ্যান্ড নো মোর আই ক্যান্ট আই সেইড অ্যান্ড থিঙ্ক অফ পোর অ্যালবার্ট, যে আর মানে আমিও আর পারি না, আমি বললাম বেচারা অ্যালবার্ট এর কথা ভাবো, অর্থাৎ মানে তোমার যে একটা অবস্থা, মানে বলতেছে এটাই যে তোমার যে অবস্থা এগুলো সহ্য করা যাচ্ছে না, তুমি বেচারা অ্যালবার্টকে বেচারা বলতেছে, যে ফর অ্যালবার্ট, যে বেচারা অ্যালবার্টের অবস্থা ভাবো, মানে অ্যালবার্ট যদি আইসে তোমাকে এইরকম উশৃঙ্খল অবস্থা দেখে, তোমার দেহ ছিপছিপে, তোমার দাঁতের এই অবস্থা, একটু নিজেকে পরিপাটি করো না। পোর অ্যালবার্ট যদি এটা এসে দেখে তাহলে কি হবে, সে তো মানে ভালো ভাবে দেখবে না তোমাকে। হি হ্যাজ বিন ইন আর্মি ফর 4 years, হি হ্যাজ বিন ইন আর্মি ফর 4 years, মানে সে 4 বছর ধরে আর্মিতে আর কি আছে। হি ওয়ান্টস এ গুড টাইম, সে একটা ভালো টাইম চায়, মানে কি ওই যে ফিজিক্যাল রিলেশন একটা টাইম চায়। অ্যান্ড ইফ ইউ ডোন্ট গিভ ইট হিম, এবং তুমি যদি এটাকে তাকে না দাও, দেয়ার্স আদার্স উইল আই সেইড, তাহলে কিন্তু অন্য উপায় আছে, আমি বললে দিলাম। অর্থাৎ তার বান্ধবী তাকে বলতেছে যে তুমি যদি অ্যালবার্টকে এটা না দাও তাহলে কিন্তু সে কিন্তু অন্য ব্যবস্থা করবে, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। ও ইজ দেয়ার শি সেইড সামথিং, ওহ দ্যাট আই সেইড, যে ও ইজ দেয়ার, ও তাই নাকি, হ্যাঁ শি সেইড, সে বললো, অর্থাৎ কে বললো, লিল বললো এটা, ও ইজ দেয়ার তাই নাকি, সামথিং ও দ্যাট আই সেইড, হ্যাঁ তেমনই কিছু আমি বললাম, মানে এরপরে বলতেছে ওই যে লিলের বান্ধবী বলতেছে, হ্যাঁ তেমনই কিছু আমি বলে রাখলাম,
অর্থাৎ অ্যালবার্ট কোথায় যাবে? প্রস্টিটিউটদের কাছে কিন্তু চলে যাবে। এবার সতর্ক করতেছে তার বান্ধবী, যে তুমি যদি অ্যালবার্টকে টাইম না দাও বা অ্যালবার্টের প্রতি যদি একটু যত্নশীল না হও, বিশেষ করে মানে নিজেকে পরিপাটি যদি না করো অ্যালবার্টের জন্য, তাহলে কিন্তু অ্যালবার্ট অন্য ব্যবস্থা কিন্তু করে নিবে, সাবধান। এভাবে বলতেছে। আচ্ছা, মানে লিলকেই আরো দোষারোপ করতেছে, সোজা কথা। লিলের এই এরকম ফিজিক্যাল কন্ডিশন সত্ত্বেও, মানে ওর যে কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন, এটা তো ওই কাজের যোগ্য না এখন। সে অলরেডি 5টা সন্তানের মা, কিন্তু তাকেই বলতেছে পরিপাটি হও। দেন আই শ্যাল নো হু টু থ্যাঙ্ক, শি সেড, অ্যান্ড গিভ মি এ স্ট্রেইট লুক। অর্থাৎ তাহলে মানে কাকে ধন্যবাদ দিতে হবে আমি বুঝবো, সে বললো। মানে আর সরাসরি আমার দিকে তাকালো। অর্থাৎ লিলের এই কথার মধ্যে মানে একটা সন্দেহ বা চাপা ক্ষোভ বা একটা বিদ্রুপ, এমন একটা কিছু লুকিয়ে আছে। সে তার বান্ধবীর দিকে স্ট্রেইট লুক, মানে কঠিন একটা দৃষ্টিতে তাকালো, কিন্তু মানে যাতে পরোক্ষভাবে যাতে সে বান্ধবীকে মানে এমন বোঝাচ্ছে যে সে বান্ধবীকে সন্দেহ করতেছে এমন। মানে এখানে যে সম্পর্ক যে খারাপ একটা অবস্থা সেটা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, হারিয়া প্লিজ, ইটস টাইম। দ্রুত করুন, সময় হয়ে আসতেছে। মানে কি, ওই যে বারের যে একজন আছে, পাবের যে ঘোষক, সে বলতেছে যে দ্রুত করুন, সময় শেষ হয়ে আসতেছে। সে আবারও বলতেছে। এর মানে কি? মানে কি, মানুষের জীবনের যে সীমাবদ্ধতা এবং মৃত্যু যে আসন্ন, এটার বিষয়ে সতর্কবার্তা দিচ্ছে মূলত। এটার যে ডিপ মিনিং, ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ ক্যান গেট অন উইথ ইট, আই সেইড। যদি তোমার এটা ভালো না লাগে তাহলে এটা মেনে নিয়ে চলো, আমি বললাম। অর্থাৎ লিলের বান্ধবী তাকে বলতেছে যে তোমার যদি এটা ভালো না লাগে, তোমাকে যে পরিপাটি হইতে আমি যে বললাম, এটা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি এভাবেই চলো। আমি তবে এটা তোমার মানে এভাবেই চলো, কিন্তু এটা মেনে নিতে হবে কিন্তু তোমার, যে আসলে সামনে অ্যালবার্ট যা করবে সেটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে, আমি বলে রাখলাম। আদার্স ক্যান পিক অ্যান্ড চুজ ইফ ইউ ক্যানট। অন্য কেউ কিন্তু, তুমি না পারলেও অন্যরা কিন্তু এই পথটা কিন্তু ঠিকই বেছে নিবে। অর্থাৎ তুমি যদি ফিজিক্যাল রিলেশন যদি না করতে পারো অ্যালবার্টের সাথে, তাহলে কিন্তু অন্য কেউ এই সুযোগটা কিন্তু ঠিকই লুফে নিবে, এমনটা মেসেজ দিচ্ছে। বাট ইফ অ্যালবার্ট মেক্স অফ, ইট ওন্ট বি ফর ল্যাক অফ টেলিং। কিন্তু যদি অ্যালবার্ট তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে এটা বলার কি অভাবে, মানে এটা বলার অভাবে হবে না। মানে বিষয়টা হচ্ছে এমন যে এখানে এই যে গল্প বলা যে নারীটা, সে এক ধরনের অহংকার নিয়েই মানে লিলকে একটা চূড়ান্ত একটা সাবধান হইতে বলতেছে। সে বলতেছে যে ভবিষ্যতে যদি অ্যালবার্ট তাকে ফেলে চলে যায়, তবে লিল যেন অন্তত বান্ধবীকে দোষ না দেয়, তার বান্ধবীকে যে বলতেছে তাকে যেন দোষ না দেয়, কারণ আগে ভাগেই তাকে সাবধান সে করেছিল। এটি ওয়ার্কিং ক্লাস বা নিম্নবিত্ত সমাজের, ওই সময়ের ইংল্যান্ডের একটা মানে পুরুষতান্ত্রিক সমাজ, একটা যে ডমিনেন্স, এটা মূলত দেখায় যে পুরুষ যেভাবে চায় সেভাবে মূলত চলতে হবে। আচ্ছা, এবং এখানে যারা সাজেস্ট করে তারা কিন্তু পুরুষদের হয়ে সাজেস্ট করে, এবং এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বান্ধবীর মাধ্যমে। আচ্ছা, ইউ ওয়াট টু বি অ্যাশেমড, আই সেই, টু লুক এট অ্যান্টিক। তোমার লজ্জা করা উচিত। ইউ ওয়াট টু বি অ্যাশেমড মানে কি, তোমার লজ্জা করা উচিত, লজ্জা হওয়া উচিত। আই সেই, টু লুক এট অ্যান্টিক। আমি বললাম তুমি মানে একদম অ্যান্টিক মানে কি, পুরনো, জরাজীর্ণ তোমাকে দেখাচ্ছে। তুমি এমন দেখাচ্ছে কেন? কিন্তু আসলে তার তো অবস্থা তো এমনিতেই খারাপ। অ্যান্ড হার অনলি 21, এবং তোমার যে বয়স সেটা জাস্ট 31, তার যে বয়স এটা জাস্ট কত, 31 বছর বয়স। মানে মাত্র 31 বছর বয়সে সে বুড়িয়ে গেছে, এমন একটা অবস্থা। আই ক্যানট হেল্প ইট, শি সেইড, পুলিং এ লং ফেস। আমি কি করতে পারি, সে বলল বিষণ্ণ মুখ নিয়ে। মানে বান্ধবীর কথায় মানে অপমানে লিলের মুখ কালো হয়ে গেল, এবং সে এটা বলে যে এতে তো আমার হাত নাই, আমি কি করতে পারি। লিল বলতেছে এটা, it's them pills I took to bring it off, she said. মানে এটা হচ্ছে সেই পিলগুলোর কারণে এমনটা হয়েছে, যেটা আমি গর্ভপাত ধরানোর জন্য মানে করার জন্য আমি খেয়েছিলাম, সে বলল। মানে কে বলল এটা? ওই লিল বলল। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে এমন যে অলরেডি তার 5টা সন্তান আছে, এখন পরবর্তীতে আরো গর্ভপাত এড়াইতে সে কি করে, রেগুলার পিল খায়, এবং পিল খাওয়ার কারণে তার শরীরটা একদম শেষ হয়ে গেছে, মানে শুকায় গেছে। অ্যাবর্শন এটা করাইতে সে এমনটা হয়েছে। আচ্ছা, তো এরপরে কি বলতেছে? শি হ্যাড 5 অলরেডি অ্যান্ড নিয়ারলি ডাইস অফ ইয়ং জর্জ। যে তার অলরেডি 5টা সন্তান আছে, এবং তার যে ছোট সন্তান যার নাম হচ্ছে জর্জ, তো তার জন্মের সময় সে প্রায় মারাই গিয়েছিল। কে প্রায় মারাই গিয়েছিল? লিল প্রায় মারাই যেতে লাগছিল। হ্যাঁ, এমন একটা অবস্থা। দ্য কেমিস্ট সেইড ইট উড বি অল রাইট, বাট আই হ্যাভ নেভার বিন দ্য সেম। এই যে ওষুধ বিক্রেতা বলেছিল, মানে লিলি কিন্তু বলতেছে এগুলো, হ্যাঁ,
যে কেমিস্ট অর্থাৎ ওষুধ বিক্রেতা বলেছিল যে এই ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে, এবং এরকম অবস্থা থাকবে না, আগের মতো মানে থাকবে না, ভালো হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। ইউ আর এ পোর ফুল আই সেইড, তুমি সত্যি একবারে বোকা, আমি বললাম। মানে লিলের এই চরম অবস্থার কারণে এটা থেকে তার বান্ধবী তাকে সহানুভূতি দেওয়ার বদলে তাকে আরো কি বকাঝকা করতেছে, উল্টাপাল্টা করতেছে, দোষারোপ করতেছে, তার অবস্থার কারণে তাকে দায়ী করতেছে। ওয়েল ইফ অ্যালবার্ট ওন্ট লিভ ইউ অ্যালোন, যে যদি তোমাকে অ্যালবার্ট মানে একা থাকতে না দেয়, ইজ দেয়ার ইট ইজ আই সেইড, তাহলে তো এটা স্বাভাবিক, আমি বললাম। মানে লিলের বান্ধবী তখন তাকে মনে করিয়ে দিচ্ছে যে তার স্বামী অ্যালবার্টের মানে যে শারীরিক যে চাহিদা, এটা থেকে মুক্তি পাওয়া বা তাকে দূরে রাখা কি লিলের পক্ষে কি কোনোভাবে সম্ভব নয়। তো এটা কি, এটা হচ্ছে বিবাহিত নারীর উপরে একটা তীব্র যে পুরুষতান্ত্রিক যে শাসন, সেটার প্রকাশ। তো ইলিয়ট এখানে দেখাচ্ছে যে এটি আধুনিক যুগে যে বিয়ে আসলে এটা কোনো পবিত্র ভালোবাসার বন্ধনই না। বিয়েটা এটি কেবল জাস্ট পুরুষের জৈবিক চাহিদা পূরণের একটা মাধ্যম, এবং মেয়েদেরকে একটা বাধ্যতামূলক দাসত্বে পরিণত করা। এটা এইভাবে সে আধুনিক সমাজে বিয়েকে স্যাটায়ার করছে। আচ্ছা, তো এরপর কি বলতেছে, when you get married for if you don't want children, যে যদি সন্তানই না চাও তবে তুমি কেন বিয়ে করেছিলে। মানে এলো যে লিল বললো না যে আমার অলরেডি 5টা আছে এবং ইয়ং জর্জের সময় আমি প্রায় মারাই যেতে লাগছিলাম। তো ওই ওটার আনসার হিসেবে বলতেছে যে যদি তুমি বাচ্চাই না চাও, তার বান্ধবী বলতেছে, তাহলে তুমি কেন বিয়ে করছিলে। মানে তাকে আরো দোষারোপ করতেছে। তারপরে এই আবারও একই লাইন যে হারি আপ প্লিজ ইটস টাইম, যে দ্রুত করো, সময় শেষ হয়ে আসতেছে, জীবনের সময়টাও শেষ হয়ে আসতেছে, এমনটাই মেসেজ আসতেছে। ওয়েল দ্যাট সানডে অ্যালবার্ট ওয়াজ হোম, আচ্ছা সেই মানে রবিবার অ্যালবার্ট কি বাড়িতে ছিল। দে হ্যাড এ হট গ্যামন, যে তারা কি গরম গ্যামন রান্না করেছিল, মানে একটা মাংস জাতীয় এমন কিছু তারা রান্না করছিল আর কি। অ্যান্ড দে asked me into dinner to get the beauty of it hot, যে এবং তারা আমাকে কি রাতের খাবারে ডাকলো যেন আমি কি পুরো যে মজাদার যে খাবার এটার যে গরম গরম স্বাদ এটা যেন পাই। তো এখানে যে মানে বিষয়টা হচ্ছে এমন যে যে সংসারে যে অভাব, এত অভাব বা দেখা যাচ্ছে শারীরিক যে এটা পচন বা মানসিক যে অশান্তি, সেখানে ভালো একবেলা খাওয়াটা মানে অনেক আনন্দ হয়ে দাঁড়ায়। তো এলিয়ট এখানে আধুনিক মানুষের জীবনের যে চরম যে সংকীর্ণতা বা আধ্যাত্মিক যে শূন্যতা, এখানে তিনি মূলত এটা ফুটিয়ে তুলতেছেন। হারিয়া প্লিজ ইটস টাইম, তারপরে আবার ওই একই লাইন আসতেছে যে তাড়াতাড়ি করুন, সময় শেষ হয়ে গেছে। তাদেরকে বলতেছে যে সময় কিন্তু শেষ, তাড়াতাড়ি করেন, ওদেরকে উল্লেখ করে বলতেছে হারিয়া প্লিজ ইটস টাইম, আবার রিপিট করতেছে। তো গুড নাইট বিল, তারপরে তারা এখন যেহেতু বলতেছে হারিয়া ওই যে পাবের যে ম্যানেজার, সে বলছে তাড়াতাড়ি করেন না, সময় তো শেষ হয়ে যাচ্ছে। তখন ওই বলতেছে যে লিল এবং তার বান্ধবী বলতেছে যে গুড নাইট বিল, যে বিল শুভরাত, গুড নাইট। এখানে দেখেন গুড নাইট বলতেছে, কিন্তু মানে বিষয়টা হচ্ছে এমন মদ খাওয়ার পরে তাদের কিন্তু ওই চেতনার যে একটা অবস্থা, ওই অবস্থায় কিন্তু তারা নাই, একটা জড়তার মধ্যে চলে গেছে। মানে স্বাভাবিক অবস্থায় নাই, যার কারণে তারা ছোট করে গুনাইট বলতেছে, যে গুনাইট বিল, গুনাইট লো, গুনাইট মে, গুনাইট। অর্থাৎ তারা টোটাল কয়জন ছিল, 5জন ছিল কিন্তু। তো কে ছিল, লিল ছিল, তার বান্ধবী ছিল, তার আরো 2 বান্ধবী ছিল, মেয়ে, তারপর হচ্ছে লো, এবং হচ্ছে একজন পুরুষ বন্ধু ছিল যার নাম হচ্ছে বিল। এরা একে অন্যকে কি বলতেছে, ওই গুনাইট বলতেছে, টাটা গুনাইট, গুনাইট টাটা বাই, গুনাইট গুনাইট, যে টাটা শুভরাত্রি। আচ্ছা, গুড নাইট লেডিস, গুড নাইট সুইট লেডিস, গুড নাইট, গুড নাইট, যে শুভরাত মানে ভদ্র মহিলা, শুভরাত মিষ্টি মহিলা, এরকম যাই বলতেছে শুভরাত্রি। তো এই যে এটি কি, এই যে শেষের যে অংশটা, এই অংশের মাধ্যমে কি করতেছে, এটা মূলত এই অংশটা নিচে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট, ওইটা থেকে। তো ওই নাটক কি হয় যে প্রিন্স হ্যামলেটের যে মানে ওই নাটকে প্রিন্স হ্যামলেটের যে বিশ্বাসঘাতকতা এবং বাবার মৃত্যুর শোকে পাগল হয়ে যাওয়া, এটা অফিলিয়া যে জলে ডুবে যে হত্যা করে, মানে আত্মহত্যা করে, তার ঠিক আগের মুহূর্তে এই একই রকম এই কথাগুলো বলে বিদায় নিয়েছিল। যার কারণে ওখানকার অ্যালুশন এখানে নিয়ে আসছে একটু। তো এইভাবে মূলত
তাদের বিদায় দিয়ে মূলত এটা শেষ হয়। দেখেন তো এই পার্টটা কি ক্লিয়ার হয়েছে কনসেপশন? জি স্যার। আচ্ছা, আশা করি আজকের পার্টটা মানে সহজ ছিল বোঝাটা, কারণ এটা যথেষ্ট ব্যাখ্যা করছি, মানে আরো ভেঙে ভেঙে। গতকাল হয়তো এতটা ব্যাখ্যা করি নাই, কারণ হচ্ছে সময়টা শেষ হয়ে আসতেছিল, কিন্তু আজকে একদম খুঁটে খুঁটে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। এখানে ওই যে দুইটা প্রথমে একটা রিচ কাপলের, পরবর্তীতে হচ্ছে লিল এবং তার হাজবেন্ড অ্যালবার্টের কাহিনীটা এখানে বলা হয়েছে। তো ঠিক আছে, কোনো মানে টোটাল ক্লিয়ার তো রোকসানা ইসলাম? কোনো ডাউট নাই তো? জি স্যার। না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ক্লাস আগামী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এমদাদ হক বলেন। স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার এই পার্টটা একটু সামারিটা ছোট করে যদি একটু বলে দিতেন কোন আবার। পার্টের? এই যে লিলের এই যে পার্টটা? সেকেন্ড সেকেন্ড জি জি জি। আচ্ছা, লিলের পার্টটা বিষয়টা হচ্ছে এমন যে এই জায়গাতে এসে মানে এই যে কবিতাটার যে সুর এটা মূলত বদলে যায়। হ্যাঁ, তো এখানে আমরা একটা পাব বলতে মানে ওইখানটা হচ্ছে পান করার জায়গা, সোজা কথা। হ্যাঁ, ওখানে ওরা বসতো। তো লীল আরো তার 3 বান্ধবী এবং একটা ফ্রেন্ড মিলে বসে। হ্যাঁ, সেখানে তারা আড্ডা দেয়। তো এখানে লীল নামক যে মহিলাটা, তার স্বামী এখন যুদ্ধ থেকে ফিরে আসবে, আসছে আর কি। তো এই জন্য তার বান্ধবী তাকে বলে যে নিজেকে একটু গুছায় নাও, তোমার যে শারীরিক যে অবস্থা, হ্যাঁ একটু গুছাও, তোমাকে কেমন বুড়িয়ে গেছো তুমি। হ্যাঁ, তো এই মাত্র 31 বছর বয়সে। তো নিজেকে একটু গুছাও, একটু পরিপাটি করো, করে অ্যালবার্টের কাছে যাও। তাছাড়া কিন্তু অ্যালবার্টকে কিন্তু অন্য কেউ লুফে নিবে, হ্যাঁ, বা অ্যালবার্ট অন্য কোথাও চলে যাবে। কারণ কি, ওর অভাব হবে না কিন্তু, হ্যাঁ খুব সস্তাতেই সে তার ফিজিক্যাল যে ডিমান্ড এটা পূরণ করতে পারবে। দেখেন এখানে কিন্তু লিলের এই সমস্যার কারণ কিন্তু তার হাজবেন্ড, এই যে বা সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক সমাজ। কারণ অলরেডি তার 5টা সন্তান হয়েছে, এবং ইয়ং যে জর্জ তার যে সন্তান, এটা হওয়ার সময় সে কিন্তু প্রায় মারাই গিয়েছিল, কোন রকম বেঁচে আছে। তার 31 বছর বয়সে সব দাঁত পড়ে গেছে। তবুও সমাজ কি করতেছে, তার বান্ধবী তাকে দোষারোপ করতেছে, তোমারই তো সমস্যা, তুমি নিজেকে ঠিক করো, তুমি নিজেকে একটু গুছায় নাও, বুড়িয়ে গেছো বয়সের, এই 31 বছর বয়সী অবস্থা। বা লীল জানায় যে তার যে গর্ভপাত করার যে বড়ি খাওয়া, পুইল, এগুলো খেয়ে তার শরীর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা কি করতেছে, এই যে জীবনে মানুষের যে উচ্চবিত্তদের যে জীবনে যেখানে কি সম্পর্কে যে কৃত্রিমতা ছিল, আর এইখানে কি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে দারিদ্রদের জীবনে। এখানে মূলত মানে দারিদ্রের রুক্ষতা, পাশাপাশি জৈবিক চাহিদা। বারের মালিক বারবার চিৎকার করে বলতেছে যে এই লাইনটা, যে হারিয়া প্লিজ ইটস টাইম, যে দ্রুত করেন, সময় শেষ, দ্রুত করুন, সময় শেষ হয়ে যাচ্ছে। তো এটি কেবল বারবার বন্ধ, এই যে বারবারটা বন্ধ করার ঘোষণা নয়, বরং এটা কিসের ঘোষণা, যে মানব সভ্যতার সময়টা ফুরিয়ে আসতেছে, মানব সভ্যতার জন্য একটা একটা সতর্ক বার্তা দিচ্ছে টিএস ইলিয়ট এখানে, যে মানব সভ্যতা কিন্তু শেষ হয়ে আসতেছে সময়। এটা কারণ এই যে ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে, এবং পৃথিবী ধ্বংস হওয়ার আগে পৃথিবীটা এইরকমই ওয়েস্টল্যান্ড হয়ে যাবে। এই যে লাইনটা, এই জন্য এই লাইনটা বারবার রিপিট করছে, এবং বারবার সে ক্যাপিটাল লেটার দেখবেন ব্যবহার করছে, কিসের জন্য, সতর্ক বার্তা হিসেবে। তো ক্লিয়ার হয়েছে কনসেপশন? জি এবং স্যার, থ্যাংক ইউ। লীল এবং তার বান্ধবীরা এই পাবটা ছেড়ে চলে যায়। এই হচ্ছে অবস্থা। মানে প্রচুর, এখানে প্রচুর লেসন আছে, মানে মনে হবে মানে এত মোরাল লেসন, এত অ্যালুশন, এটা আসলে কঠিন ব্যাখ্যা করা, যেমন কঠিন ঠিক তেমনি এটা বোঝাও কঠিন। কিন্তু তবে আশা করি এরকম ক্লাস হইলে আশা করি সমস্যা হবে না, কনসেপশন ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আগামী পরশু সম্ভবত একদিন পরে 22 তারিখে আবার ক্লাস আছে, 21 তারিখে নাই, নাকি আগামীকাল নিয়ে নিব, কি বলেন? কোনো মতামত? ভাইয়া আগামীকাল নিয়ে নেন, আমার মনে হয় এটা ভালো হবে। তাহলে একটা ফিক্সড ইয়ের মধ্যে থাকবে, তাই না, মানে স্মরণ শক্তি, মানে ইয়ের মধ্যে জি থাকবে। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ, আমি ইয়ে দিয়ে দিবনি, ক্লাস নিলে ওইটার আগে আপনাদের হচ্ছে নোটিশটা দিয়ে দিবনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।